খোদা, আমি মানুষকে এইভাবেই ফাঁসাই, আর আজ এ আমাকে ফাঁসিয়ে দিল। ও মা গো, মরে গেলাম গো, কেউ আমাকে বাঁচাও, আমার কোমর শেষ, আমি আর বাঁচবো না। মা। ওপরে কি হলো বুঝলেন না তো? আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের গল্পের নায়িকা রুহি চৌধুরী, দেখতে অসম্ভব সুন্দরী একটা রাজকন্যা, এবার ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী, পড়ালেখায় খুবই মেধাবী, কিন্তু খুব ফাজিল, সবার পেছনে লাগাই ওর কাজ। বাবা বড় ব্যবসায়ী আর মা গৃহিণী। এই কানা, চোখ কি বাড়িতে রেখে বাড়ি থেকে বের হোস? আপনি তো আমাকে পা দি পুরো কথা বলতে না দিয়ে। চুপ, একদম চুপ। বেশি কথা বললে কি করব জানিস? কি করবেন? তোর প্যান্টের ভিতর ইঁদুর ঢুকাই দেব, তখন বুঝবি। তখন কিন্তু ইঁদুর তোর। না, এ হতে পারে না। যা বাবা, পুরোটা তো শুনে যা। এ কেমন মেয়ে রে বাবা, বলা নেই কওয়া নেই, এমন মেয়ে আমি আমার লাইফে দেখিনি। তবে ওকেই আমার চাই, যে কোনো মূল্যে। চলুন এবারেই অচেনা ছেলেটার পরিচয় জানা যাক। ঠিকই ধরেছেন, এইটাই আমাদের গল্পের নায়ক, জুভরান মেহবুব মুগ্ধ। ইউকে থেকে লেখাপড়া করে কিছুদিন হলো দেশে ফিরেছে। তার একটাই ইচ্ছা, সাধারণভাবে জীবনযাপন করা। বাবাও একজন বড় ব্যবসায়ী, সে বাবার সাথে এখন অফিসে জয়েন করেছে। দেখতে ফিল্মের হিরোদের থেকে কম না। রুহিদের কলেজে রুহির ফ্রেন্ড সুমি, সুইটি আরো আছে, বাট এরাই সব থেকে কাছের। দূর, প্রতিদিন ক্লাস করতে ভালো লাগে না, আজ কোথাও থেকে ঘুরে আসি। কিন্তু কোথায় যাব? চল, সামনে একটা অনেক বড় দিঘি আছে, চল ওখানেই যাই। ফুচকা খাওয়াতে হবে কিন্তু। চল খাওয়াবো। ইয়াহু! আমি ড্রাইভিং সিটে বসে বসলাম, যেতে যেতে স্পিড বাড়িয়ে দিলাম। হঠাৎ কারো গাড়ির সাথে ধাক্কা খেলাম। রুহি, তুই কি করলি বলতো? এখন যদি গাড়ির মালিক আমাদের ধরে পেটাই তখন কি হবে? ইয়া খোদা, আমাদের এবারের মতো বাঁচিয়ে দাও। এই মেয়ে নিশ্চয়ই ঝামেলার লগ্নে জন্ম হয়েছে, ঝামেলা ছাড়া চলতেই পারে না। এবার কি হবে? সুমি, সুইটি, আরে একটা কথা শুনিসনি? কি কথা? জোর যার মুল্লুক তার। এবার এ কথার উপর ভিত্তি করে কাজ হবে। ওর গাড়িতে ধাক্কা মেরে ওকে দেখ কিরকম ভাবে ফাঁদে ফেলি। কথাটা শুনেছি, বাট প্রমাণ পাইনি কখনো কথাটার। জানো, এবার তোমার প্রমাণটাই দেখাই। আরে আগে আগে দেখো হোতা হ্যাঁ কিয়া। আজ নিঘাত পাবলিকের মাল একটাও বাইরে পড়বে না। ইয়া খোদা, তুমি এবারের মতো বাঁচিয়ে দাও। তোদের দুইজনকে নিয়ে আর পারা গেল না। তোরা কি বের হবি নাকি বকতেই থাকবি? বের হয়ে দেখি সেদিনের ওই নাইজেরিয়ান উগান্ডাটা, যারা হালকা ধুলাই দিয়েছিলাম, আজও দিব। আউচ! ইস, কোন ইডিয়েট রে এভাবে ধাক্কা দিল? আরে এ তো সেই ফাজিল মেয়েটা। আজ তোরে বাগে পাইছি। সেদিন বাবা ছিল পেছনের যে গাড়িটা ছিল তার পেছনে, তাই কিছু বলি নাই। আজ তোরে উচিত শিক্ষা দিব। কিরে কালাপানির সাদা মাছ, এখানে কি করিস? বানরের কাকু, হনুমানের দাদা, রাম ছাগলের 3 নং বাচ্চা, এখানে কি করিস? তাড়াতাড়ি তোর গাড়িটা সরা, আমি যাব। আমার দেরি হয়ে যাচ্ছে, আর না হলে আজকে তোকে একদম কড়ার ডোজে একটা ধোলাই দিব। যা না পারবি কাউকে দেখাতে, আর না পারবি কাউকে বলতে, যা ফুট। সরি বলো সেদিনের জন্য, আর আজ আমার গাড়িতে ধাক্কা দেওয়ার জন্য। এখনই সরি বলবে, আর আমাকে খারাপ কিছু করতে বাধ্য করো না পাবলিক প্লেসে। সেদিন ছাড় দিছি মানে এই না যে প্রতিবার ছাড় পাবে। আর তোমার বাবা মাকেও বলিহারি যাই, এভাবে পাগল একটা মেয়েকে রাস্তায় ছেড়ে দিছে। কি বললি তুই? তুই আমাকে সরি বলতে বলিস? তোর সাহস তো কম না। সেদিনের মতো ধোলাই দিলে বুঝবি আমি কি জিনিস। আর রুহি চৌধুরী কাউকে সরি বলে না, আর কোনোদিন বলবেও না। গট ইট? ও রিয়েলি? আমি এখনো ভালোভাবে বলছি, সরি বলো। আমার মাথা গরম করো না। তোর মাথা গরম হলে কি করবি শুনি? এই রুহি চৌধুরীকে তুই অর্ডার করিস, আর তোর মতো একটা গাধাকে আমি সরি বলবো? ভেরি ফানি জোকস ইয়ার। ওকে, এবার আমি এখন কিছু করলে কিন্তু আমার দোষ না, কিন্তু আমাকে তোমাকে আগে ভালোভাবে বলছি, কিন্তু তুমি শোনোনি। এবার দেখো মুগ্ধ কি করে।
আর কতটুকুই বা করার ক্ষমতা রাখে? আরে এ আমার দিকে এভাবে এগোচ্ছে কেন? সুমি সুইটির সামনে ফেসে যাব না তো? না, যত বোকা ভাবছিলাম এ তো দেখছি ততটা বোকা না, আমাকে তো কুপকাত করে ফেলে। ওর দিকে এগোতেই থাকলাম। বেচারি মুখটা শুকিয়ে গেছে। আহারে, আমার সাথে পাঙ্গা, দেখো তোমার কি করি। আরে এখন কি করি? আমি গাড়ির সাথে ধাক্কা খেলাম, ও তবুও থামছে না। হাঁ করে তাকিয়ে দেখছে। এ আমি কি দেখছি? এখন ওর আর আমার দূরত্ব 1 ইঞ্চি। আমার খুব হাসি পাচ্ছে ওর এই অবস্থা দেখে। মানুষ ঠিকই বলে, সিংহীকে বাগে আনতে সিংহই লাগে। আমি এবার চোখ বন্ধ করে ফেললাম। তারপর কিছু সময় পার হওয়ার পর দেখলাম অনেকক্ষণ হলো চোখ বন্ধ করে আছি, কিছুই বুঝতে পারছি না। দূর বাবা, চোখ না খুলে বুঝবো কেমনে? ও মা, চোখ খুলে দেখি ওই রামছাগলটা আমার গাড়ির চাবি নিয়ে চলে যাচ্ছে। সুমি সুইটির দিকে তাকিয়ে দেখছি ওরা আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। দাঁড়া, আগে ওই কালা কুমিরটাকে ধোলাই দেই। ওই বদমাস পোলা, কুত্তার ডিম, ছাগলের 3 নাম্বার বাচ্চা, দাঁড়া বলছি। আমি যখন গাড়িতে উঠতে যাব আর তখনই কে যেন পাগলের প্রলাপ শুনলাম। বুঝতেও পারছি এটা ওই ফাজিল মেয়েটার কাজ। পেছনে ঘুরে দেখলাম আমার দিকে এগিয়ে আসছে। ভালো করে মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা গুন্ডি হলেও দেখতে অনেক সুন্দরী। এরকম একটা মেয়ের প্রেমে পড়াই যায়? না না না, এ আমি কি ভাবছি? এই মেয়ে যে দুষ্টু, এর প্রেমে পড়া যাবে না। তাহলে আমার জীবন একদম তেজপাতা বানাই নিতে দুবার ভাববে না। যা বাবা, ওর সামনে কখন থেকে দাঁড়িয়ে আছি আর ও কোন চিন্তায় ডুবে আছে একমাত্র খোদাই জানে। ওই আমার গাড়ির চাবি দে, না হলে তোকে এখানেই কিমা বানাবো। সরি বলো, তাহলে দিতে পারি। আমার বেশি সময় নেই, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমি তোমাকে এখন ভালো করে বললাম সরি বলো। ওকে, তাহলে থাক, গেলাম। বলে গাড়িতে বসতে যাব অমনি ওকে ওকে বলছি। একবার সুমি সুইটির দিকে তাকিয়ে দেখলাম ও মা আমার দিকে তাকিয়ে আছে। ওদের সামনে আমাকে নত হলে চলবে না, তাহলে পরে আমাকে ওরা পচাবে। দেখলাম ও ওর বান্ধবীদের দিকে একবার তাকিয়ে আমার আরো কাছে এসে আস্তে করে সরি বলল। তোমার নামটা কি যেন? আমার নাম রুহি চৌধুরী। ও, নামটা অনেক সুন্দর, কিন্তু তোমার সাথে মানায় নাই। তোমার নাম দুষ্টু রাখা উচিত ছিল। যাই হোক, সবার সাথে পাঙ্গা নিতে আসবে না, আমার সাথে তো নয়। এবার যদি আমার সাথে লাগতে আসো তাহলে আমি কি করব আমি নিজেও জানি না। গট ইট? সব বুঝলাম, দাঁড়া একবার গাড়ির চাবিটা হাতে পাই, তারপর তোর বংশের জীবিত থাকা অবস্থায় 40 করাবো। বেয়াদব পোলা, তোর সাথে তো এখন আমার একটা হিসাব থেকেই গেল কি না? তোকে আমি ছাড়বো না, তোর একটা ব্যবস্থা না করলে আমিও শান্তি পাবো না। নাইজেরিয়ান কোথাকার, কে জানে আমার সাথে বাঙ্গা। তোর সাঁতার কাটার ব্যবস্থা করছি, দাঁড়া। যেভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে চোখ দিয়েই আমাকে ধ্বংস করে দিবে। ওকে, এই নাও চাবি, বাই। সুমিদের কাছে গিয়ে চল বাসায় যাব, মনটা খারাপ হয়ে গেল, আর একদিন যাব। কিরে, কি বলে ছেলেটাকে যে ছেলেটা চাবি দিয়ে দিল? বলছি আমার বাবা পুলিশ অফিসার, তাই ভয় পেয়ে দিয়ে দিল। ওর কথা বাদ দে, মিথ্যা বললাম, কারণ আমার ওদের কাছে রেপুটেশনের ফালুদা হয়ে যেত। যাক বাবা, মিটে গেছে। পাবলিকের হাতের মার তো খায়নি। তোদের একটা কথা বলা হয়নি, আমাকে একটা ছেলে খুব ডিস্টার্ব করছে। কি করা যায় বলতো? চিন্তা করিস না, কালকে ছেলেটাকে বাস থেরাপি দিব। এমন থেরাপি দিব না, জন্মেও মেয়েদের ডিস্টার্ব করবে না। এবার সামনে যেই মেয়ে দেখবে তাকে মা বলে ডাকবে। পরের দিন সুইটি কোন ছেলেটারে একটা ছেলেকে দেখিয়ে দিয়ে আমি ওর কাছে গিয়ে পেছন থেকে ডেকে মুখে রুমাল চেপে ধরলাম আর মুখটা বেঁধে আমাদের বাগান বাড়িতে নিয়ে আসলাম। ছেলেটা যা ভারী আমরা একা তুলতে পারিনি, তাই চোখ ভাড়া করছি। ছেলেটাকে চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে হাত পা বেঁধে দিলাম। ছেলেটাকে চেয়ারে বেঁধে দেওয়ার পর ভাবলাম আগে কিছুক্ষণ কেলানি দেই, মুখের কাপড় সরিয়ে ফেললে যদি মায়া লাগে। তাই পাশে তাকিয়ে দেখলাম একটা আমের ডাল পড়ে আছে, ওটা দিয়ে দিলাম একটা বাড়ি। তারপর কিছু তেলাপোকা ছেলেটার প্যান্টের ভিতর ঢুকিয়ে দিলাম। ছেলেটা খালি করছে, খুব নড়ছে বুঝলাম,
তেলাপোকা কাজ শুরু করে দিছে। মেয়েদের পেছনে লাগা দেখ কেমন লাগে। তারপর পেটানো শুরু করলাম। কিছুক্ষণ পেটানোর পর দেখলাম কোনো শব্দ নেই। সুইটিকে বললাম, দেখ তো মারা গেল নাকি, দেখ, দিয়ে পানি খাইয়ে দে, পরের থেরাপি শুরু করতে হবে। ওই গাড়িওয়ালার ওই বদমাসটার রাগ এখন এর উপর তুলবো। আমার সাথে বিটলামি, তরে একদিন হাতে পাই, তারপর তোরে মজা গোছাবো রে কুত্তার ডিম। আয়া, কি রে, কি হলো? ছাগলের মতো চেঁচাচ্ছিস যে? রুহি, সুমি ওইদিকে তাকা। ও মাই গড, এটা আমি কি করলাম? এত বড় ভুল আমরা কি করে করলাম? ছি ছি, কারণ আমরা ভুল ছেলেকে ধরে নিয়ে এসেছি। আর এ কেউ না, এ হচ্ছে আমার জিগারকা বান্ধবী সুমির বিএফ, আমাদের আরিয়ান ভাইয়া। আমি সুমির দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমাকে আজকে এখানেই ধ্বংস করে দেবে। আমি একবার ভয়ে ঢোক গিলে সুইটির দিকে তাকিয়ে দেখি সুইটি এখন কেঁদেই দিবে। সুমি, বোন আমার হিসেব পরে করিস, এখন ভাইয়াকে দেখ। সুমি দৌড়ে গেল ভাইয়ার কাছে। সুইটি ফট করে বলে উঠল, সুমি, আগে তেলাপোকা বের কর, না হলে সব খেয়ে ফেললে বাচ্চার মুখ দেখতে পারবো না। সুমি কাঁদতে কাঁদতে বলল, আমি কি করে এখন তেলাপোকা বের করব? আমার তো লজ্জা লাগে। আমি এখন কি করে কি করব বুঝতে পারছি না। আমরা আগে ভাইয়াকে চেয়ার থেকে নামালাম, তারপরে এখানে শুয়ে দিলাম, তারপর মুখে পানির ছিটা দিলাম। দেখলাম ছেলেটা চোখ খুলছে আস্তে আস্তে, আমাদের দিকে কেমন করুণ চোখে তাকিয়ে আছে। হায়া, কি হলো আরিয়ান, কি হলো? এভাবে চেঁচাচ্ছ যে? বলো না, না বললে বুঝবো কেমনে? সুমি, আর কখনো আমি বাবা হতে পারবো না। তেলাপোকা আমার সব, না মানে আমার আর বিয়ে হবে না। আরে বোকা, কিচ্ছু হয়নি, তোমাকে শোয়ানোর সময় প্যান্টের পা দিয়ে তেলাপোকা বের হয়ে গেছে। ও তাই বলো? সুইটির দিকে তাকিয়ে বললাম, চল আমরা কেটে পড়ি, না হলে সুমি আমাদেরকে ছাড়বে না। আমরা ওখান থেকে কেটে পড়ি, তারপর সামনে হাঁটতে থাকি। আর ওদিকে সুমি ভাইয়াকে নিয়ে মেডিকেলে গেছে। বেচারা ব্যথাতে দাঁড়াতে পর্যন্ত পারছে না। কি আর করার, থেরাপি বলে কথা। এতে আমাদেরই বা কি দোষ? আমরা তো আর জেনে শুনে করিনি। সামনে তাকিয়ে দেখি সেই রাম ছাগলটা একটা ছেলে সেই রকম ভাবে পেটাচ্ছে। কি আর করা, আমিও কিছুটা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে আসলাম। ওই ছেলেটার থেকে দূরে থাকাই ভালো। আমি আর সুইটি যে যার বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর ফ্রেশ হয়ে খেয়ে নিলাম, তারপর সেই একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখলাম বিকেল 4টা বাজে। যাই, আমার পুচকি বান্ধবীদের সাথে একটু মাঠে খেলে আসি। ওদের সাথে গিয়ে দেখি ওরা ব্যাট বল খেলছে। যে ব্যাট করছে তার থেকে ব্যাটটা নিয়ে আমি ব্যাটটা ধরলাম আর বললাম যে আমাকে আউট করবে তাকে আমি আলাদাভাবে খাওয়াবো। দেখলাম সামনে অনেক এগিয়ে আসলো, আমাকে বলছে, লুহি আপু, তোমালে আধ হালাবেই দেখো। আমি ওকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বেস্ট অফ লাক জানালাম। একটা জিনিস খেয়াল করলাম, পিচিগুলো খুব সিরিয়াস মোডে খেলাটা শুরু করলো। অনেক বল এগিয়ে এসে আমার দিকে বল ছুড়ল। আমিও জান দিয়ে সেটা মারার চেষ্টা করলাম। ও মা গো, পালা! পুচকিগুলো দেখছি আমার আগে দৌড় দিচ্ছে। কি হলো বুঝলাম না তো, চলেন আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আসলে আমি যখন বলটা মারছি তখন একটা বাড়িতে গিয়ে পড়ে। বাড়ির সামনে রাখা গাড়িটার কাঁচটা ঝরঝর করে পড়ে ভেঙে গেছে। দেখলাম একটা লোক বাইরে আসলো, আমার দিকেই এগিয়ে আসলো। আসার পর জানতে চাইলো কে বল ছুঁড়েছে। আমি আবার যথেষ্ট ভদ্রমে, তাই বললাম, আঙ্কেল, আমি আসলে বুঝতে পারিনি যে এইভাবে বল গিয়ে পড়বে, আমি দুঃখিত। এমন একটা ভাব করলাম যেন আমি আসলে খুব দুঃখিত। ওকে, এখানে আর খেলবে না কেমন? এখানে কত বাড়ি ঘর, সামনে দিয়ে কত মানুষ যায়, কার গায়ে বল লাগলে তো সে কষ্ট পাবে। আমি ছাড় দিলাম, অন্য তো কেউ ছাড় দিবে না, তাই না? বুঝতে পারছি, আর হবে না। আমি আসলে ইচ্ছে করে করিনি, এবারের মতন মাফ করে দেন, আর হবে না। পাশের বাসার একটা মহিলা, ওকে বলে লাভ নাই ভাই, ও এইরকমই, কারোর কথা শুনে না, আস্ত ফাজিল একটা মেয়ে, সব সময় মাথাতে দুষ্ট বুদ্ধি ঘুরতেই থাকে। আমারও অনেক কিছু নষ্ট করে দিছে। এমনকি আমার বাড়ির পোষা কুকুরটাকে একদিন ধরে সাদা কুকুরকে কালো রং করে দিছে। বাবা মাকে বিচার দিলেও তারা তাকে কিচ্ছু বলে না।
আচ্ছা মামুনি, এমন দুষ্টুমি আর করবে না কেমন? বলে আঙ্কেলটা চলে গেল। আর আমি ওই মহিলার সামনে গিয়ে বললাম, আমি এর আগে করছি, তার থেকে আপনাকে আমি এখন বেশি জ্বালাবো, পারলে কিছু করে দেখান। আর আপনার গাছে যে আমগুলো খুব সুন্দর দেখাচ্ছে, পেয়ারাও আছে দেখছি, এগুলো নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, এগুলো পোকার হাত থেকে বাঁচানোর দায়িত্ব আমার, একেবারে সাবার করে দিবে, নো টেনশন, ডু ফুর্তি বলে চলে আসলাম। আসার সময় দেখলাম বেচারা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে ফাজিল বলা, দাঁড়ান, আপনারও যদি সাঁতার কাটার ব্যবস্থা না করছি তাহলে আমার নামও রুহি চৌধুরী নয়। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, বাপের সাথে হালকা নাস্তা করলাম। আমি আমার রুমে গেলাম, হুট করে সুমির কথা মনে হলো। ও খোদা, আমি তো ভুলেই গিয়েছিলাম। ওদিকে আয়ান ভাইয়ার কি খবর? সুমিকে ফোন দিলাম, খোঁজ নিয়ে জানলাম এখনো ব্যথা আছে, এখনো কমেনি। আরো কিছু কথা বলে ফোন রেখে দিলাম। আমের ডাল বলে কথা, ব্যথা তো হবেই, কি আর করা। মনে মনে ভাবলাম কথাটা, ফোন রেখে একটা কবিতার ছন্দ মনে হলো। ওগো এই ছিল তোমার কপালে থেরাপিটা, থেরাপি খেয়ে ব্যথাতে ভরিয়া গেছে শরীরটা, মেয়ের দিকে টিস করলেও বাচ্চা, থেরাপির কথা মনে পড়বে তাহা। যদিও আরিয়ান ভাইয়া ভালো ছেলে, তবুও আগে যেহেতু ডোজ দিয়ে ফেলছি, যতটুকু খারাপ ছিল এখন ভালো হয়ে যাবে। বাহ, নিজেকে তো কবি কবি লাগছে। আমার এত বুদ্ধি নিয়ে কি করে যে রাতে ঘুমাই। রাতে ডিনার করে শুয়ে পড়লাম, কালকে আবার কলেজ যেতে হবে। সকালে উঠে মর্নিং ওয়াকে গেলাম, হেডফোন দিয়ে গান শুনছি আর ওয়াক করছি। দেখলাম একটা ছেলে বুক ডন দিচ্ছে। আমার মাথায় আবার একটা শয়তানি বুদ্ধি আসলো, আমি সামনে এগিয়ে গেলাম, আমার কাজ শুরু করলাম। সামনে সামনে দেখলাম ওই বদমাস ছেলেটাই বুক ডন দিচ্ছে। পাশে তাকিয়ে দেখলাম অতি মূল্যবান একটা গাছ, যাকে বিচুটি পাতা বলে চেনা যায়। আমি হাতে কিছু পলিথিন জড়িয়ে কিছু পাতা তুলে গুঁড়ো করলাম, তারপর সামনে এগিয়ে গেলাম। পায়ের সাথে কিছু বাধার অভিনয় করে পড়ে গেলাম, আর হাতে থাকা বিচুটি পাতার গুঁড়োটা ওই ছেলেটার গায়ে পড়ল। আমাকে দেখে বলে উঠল, তুমি আবার আমার পিছু নিয়েছো? আরে না, আসলে আপনাকে আমি সরি বলার জন্য এদিকে আসছিলাম, সরি, কিছু পায়ের সাথে বেঁধে পড়ে গেছি। এমন ভাব করলাম যেন আমি দুধে ধোয়া তুলসী পাতা। আপনার নামটা কি জানতে পারি? আসলে নামটা জানলে গালিগুলো দিতে সুবিধা হয় আর কি, মনে মনে বলছি। কোনো একটা রহস্য তো আছেই, এত ভদ্র হয়ে গেলা, কি ব্যাপার, মতলব কি তোমার? আর ভালো হয়ে যাও, মেয়ে মানুষের এত দুষ্টুমি করা ভালো না। আর আমার নাম জুবরান মেহবুব মুগ্ধ, সবাই মুগ্ধ বলেই ডাকে। আমার দেরি হয়ে যাচ্ছে, ওকে বাই, সি ইউ। যাও যাও, এবার তো খেলা শুরু বাচ্চু। যাক, সকাল সকাল একটা ভালো কাজ করে ফেললাম, কি যে খুশি লাগছে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে, লা 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 লা। বাড়ি গিয়ে একটা শাওয়ার নিলাম, বাপির সাথে ব্রেকফাস্ট করলাম। আচ্ছা বাপি, আমি কি খুব খারাপ? ভাবছি তোমাকে আজ আমি নিজ হাতে কিছু রান্না করে খাওয়াবো, আমিও যে ভালো মেয়ে তার প্রমাণ দিব। না মা, এটা করো না, এমনিতে আমার পেটটা খুব ভালো যাচ্ছে না, অন্য একদিন খাবো, ঠিক আছে? আমার মিটিং আছে, গেলাম, টাটা। ও, বুঝতে পারছি, আমার কষ্ট হবে তাই বাপি খেলো না, বুঝতেই পারছি। বাপি যে কেন খায়নি তা ওর বাপি ভালো জানে। তারপর আমি রেডি হয়ে কলেজে গেলাম। মা, ও মা, কোথায় তুমি? দেখো তো, আমার গোটা শরীর এভাবে চুলকাচ্ছে, আর এভাবে লাল লাল কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। উফ, আর সহ্য করতে পারছি না আমি। তুই কোথায় গিয়েছিলি? আর কোন ডোবা অথবা বনবাতরে ঢুকেছিলি? কি পাগলের মতো কথা বলো? আমি কি বাচ্চা নাকি যে বন বাজারে ঢুকবো? দেখি সরো, শাওয়ার নিয়ে দেখি কমছে কিনা। রুমে এসে ওয়াশরুমে ঢুকলাম, শাওয়ার অন করলাম, মনে করার চেষ্টা করলাম আমি কি কি করছি আর কোথায় বা গিয়েছিলাম। হুট করে ওই বেয়াদব মেয়েটার আমার গায়ে পড়ার কথা ভাবলাম। ও, এবার বুঝলাম, তাহলে এই কাহিনী। আমিও দেখব তোমাকে আমার হাত থেকে কে বাঁচায়। বেশিক্ষণ শাওয়ার নেওয়ার জন্য জ্বর চলে এসেছে, খুব ব্যথা করছে সারা শরীর, তবুও চুলকানি কমছে না। মা ওষুধ এনে খাইয়ে দিল। বদমাস মেয়েটার কথা ভাবতে ভাবতে
কখন যেন ঘুমিয়ে পড়ছি। না, আজ সারাদিন খুব একটা ভালো গেল না। সুমি তো আমার সাথে কথা বলছে না, সুইটিও আজ কলেজে আসেনি। একটু পর দেখলাম সুইটি ফোন দিয়েছে, ফোন ধরলাম। হ্যালো রুহি, কাল আমার এক কাজিনের বার্থডে। কাল বিকেলে আমাদের বাসায় চলে আসিস। সুমিকে বলেছি, ও আসতে পারবে না। কাল কিন্তু তোকে আসতেই হবে। ওকে, আসবনি, বাই। পরের দিন সকালে শপিং মলে গেলাম। সুইটির কাজিনের জন্য কি কিনবো বুঝতেই পারছি না। ছেলে নাকি মেয়ে তাও তো জানি না। মেয়েই হবে হয়তো। একটা সুন্দর পুতুল আর কিছু চকলেট কিনলাম। সন্ধ্যায় সুন্দর দেখে একটা পিঙ্ক কালারের গাউন পরলাম আর হালকা সাজলাম। তারপর গিফটগুলো নিয়ে বেরিয়ে পড়লাম। সুইটির বাসায় গিয়ে সুইটি সবার সাথে পরিচয় করিয়ে দিল। তারপর যার বার্থডে তার সাথে পরিচয় হতে গিয়ে দাঁড়িয়ে দেখলাম, ওরে এখন আমার কি হবে? ও মাই গড, সুইটি যার সাথে পরিচয় করিয়ে দিছিল সে তো একটা বড় একটা দামড়া ছেলে। আমি তার দিকে তাকিয়ে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছি, কারণ আমি মেয়ে মনে করে আমি তার জন্য একটা টেডি বিয়ার কিনছি আর চকলেট কিনছি। খোদা, এখন কি হবে? আমি তার সাথে পরিচয় করার সময় সে বলে উঠল, হাই, আমি রাসেল, সুইটির কাজিন, হাত বাড়িয়ে দিয়ে। ও হ্যালো, আমি সুইটির বেস্ট ফ্রেন্ড। কিন্তু আমি হাত বাড়ালাম না। উনি হয়তো বুঝতে পারছেন, তার হাতটা নামিয়ে নিল। সুইটির কানে কানে মজা করে বললাম, তোর এমন একটা হ্যান্ডসাম কাজিন আছে, আগে বলিসনি কেন রে কুত্তি? ওনাকে তো কালো ড্রেসে দারুণ লাগছে। তারপর আমি তাকে বার্থডে উইশ করলাম। তারপর তাকে আমার আনা উপহারগুলো দিলাম। দেখলাম বেচারা অনেক শকড, কারণ হয়তো আমি এমন মেয়ে যে কিনা কোনো ছেলেকে একটা টেডি বিয়ার উপহার দিলাম। আমি সুইটিকে বললাম, কিছু খেতে দে আগে। পেটে মনে হয় ইঁদুরটা পানি পথের যুদ্ধ করতে শুরু করে দিছে। সুইটি বলছে, দাঁড়া, আগে ভাইয়া কেক কাটুক, তারপর খেতে দিচ্ছে। আর কোথায় কি আছে আমি তো জানি না। আমাকে তুই এখনই কিছু খেতে দে, কেক কাটার পরে আবার খেয়ে বাসায় ফিরবো। সুইটি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকালো, তারপর হন হন করতে করতে চলে গেল। আমি ঘরটা খুলে দেখতে লাগলাম। তারপর একটা বাচ্চার সাথে ধাক্কা খেলাম। বাচ্চাটা মেয়ে বলছে, তোকে তপালে নিয়ে হাতো দত্ততপ। আমি কিছু বলার আগে দৌড়ে চলে গেল। কিছুক্ষণ সময় পার হওয়ায় সুইটি একটা ট্রেতে বিরিয়ানি আর 7 আপ নিয়ে আসলো, কয়েকটা চিকেন বলও নিয়ে আসলো। আমি হামলে পড়লাম, কারণ বিরিয়ানি আমার খুব পছন্দের। আমি খাচ্ছি। একটু পর রাসেল ভাইয়া হাজির। কি ব্যাপার? আজ আমার জন্মদিন আর আমার আগে তুমি বসে পড়ছো খেতে? তো কি হয়েছে, যা উপহার দিয়েছি তার টাকাটা তো উসুল করতে হবে, তাই না? কি না মানে আসলে তা না, আমি এসে বসলাম, সুইটি আমাকে জোর করে খেতে বসালো। আমি না করলাম, তাও শুনলো না। কি করব, তাই বসে পড়লাম। তারপর সুইটির দিকে তাকিয়ে দেখলাম ও এমন করে তাকায়, মনে হচ্ছে ওর চোখগুলো চোখের কোটর থেকে বেরিয়ে আসবে। আমি আর কিছু না বলে আমার খাওয়াতে মনোনিবেশ করলাম। একটু পর রাসেল ভাইয়া চলে গেল। খেয়ে আমি সারা বাড়ি ঘুরে দেখছি। আমি আর সুইটি ছাদে কিছু সময় গল্প করে পার করে দিলাম। তারপর নিচে এসে দেখলাম অনেক গেস্ট এসে গেছে। আমি সুইটিকে বললাম, কি রে, তোর কাজিন এখনো কেক কাটছে না কেন? সুইটি বলল, তার কোন জানের বন্ধু নাকি এখনো আসেনি, তিনি তার জন্য অপেক্ষা করছে। ওদিকে মুগ্ধর কি খবর, চলুন একটু দেখে আসি। আমার গোটা শরীর ব্যথাতে উঠতে পারছি না। এদিকে আজ রাসেলের বার্থডে, আমি না গেলে কেকও কাটবে না। ওই শালার আবার জন্মদিন হওয়ার আর সময় পেল না। রেডি হয়ে নিচে গেলাম, তারপর মাকে বলে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। রাসেলের বাসায় যখনই ঢুকবো ওই সময় হঠাৎ একটা মেয়ে দৌড়ে এসে আমাকে ধরে, আমার পিছনে লুকিয়ে গেল। আর একটা বাচ্চা মেয়ে দূর থেকে এক মগ পানি দিয়ে ছুঁড়ে মারল। বাচ্চা মেয়েটা দুই পাশে ঝুটি করা ছিল, তার মধ্যে এক পাশের ঝুটিতে রাবার নেই, খুলে গেছে। বাচ্চা মেয়েটিকে দেখে মনে হচ্ছে কারোর সাথে মারামারি করছে। তারপর নিজের দিকে তাকিয়ে দেখি আমি পুরোটা ভিজে গেছি। তারপর আমার পিছনে কে লুকিয়েছে তা দেখার জন্য পেছনে ঘুরে দেখলাম, এ আর কেউ না, এ তো বিচুটি পাতার দেওয়া ওই মেয়েটা। আজ থেকে ওর নাম বিচুটি রানী বলেই ডাকবো, এর কারণ ওর কাজে আর বিচু পাতার মধ্যে কোনো তফাৎ আমি দেখছি না। কারণ যেদিন থেকে ওর সাথে আমার দেখা হয়েছে সেদিন থেকেই
আমার সাথে ওর ঝগড়া লেগেই আছে। ভালো করে খেয়াল করে দেখলাম আজকে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে, হালকা সাজেও ওকে দারুণ দেখাচ্ছে। তারপর হঠাৎ সকালে কথা মনে পড়ে, রাগটাকে চাপিয়ে রাখলাম। তারপর বাচ্চা মেয়েটার কাছে গিয়ে বললাম, মামুনি এটা কি করলে? দেখো তো আমি একদম ভিজে গেছি, এবার কি হবে? আমাকে তো এবার পচা দেখাচ্ছে। বাচ্চাটা বলছে, সলি আঙ্কেল, আসলে আমি ওই দুটো মেয়েটাকে দিতে গিয়ে তোমার ডালে বলছি সলি। ওকে, সরি বলতে হবে না। এবার বলো তো ওই মেয়েটাকে তুমি পানি কেন দিচ্ছিলে? বাচ্চারা যা বললো তা শুনে হাসবো নাকি কাঁদবো চিন্তা করছি। এই মেয়ে আসলেই পাগলি, না হলে মাথার তার কাটা। কিন্তু আজ কেন জানি ওর পাগলামিগুলো আজ আমার কাছে ভালো লাগছে। বাচ্চা বলছে যে, দানো আন্তেল, ওই দুটো মেয়েটা আমার চকেট খেয়ে নিছে, আমি দিতে চাইনি তবু কেলে নিছে, আর আমার চুল কুলে নিছে। আমি বাচ্চাটার দিকে তাকিয়ে দেখলাম বাচ্চাটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি বাচ্চার কথা শুনে বিচুটি রানীর দিকে তাকালাম। দেখলাম ও বাচ্চাটার দিকে এমন করে তাকিয়ে আছে যেন বাচ্চাটা আমাকে ওর কাহিনী বলে দেওয়াতে ও বাচ্চাটাকে ধ্বংস করে দিবে। আমি রাসেলের কাছে গেলাম, কিছু কথা বলে ওই বাচ্চাটাকে নিয়ে সামনের দোকান থেকে অনেক চকলেট কিনে দিলাম। রাসেল কেক কাটলে তারপর আমরা কেক খেয়ে একপাশে সোফাতে বসলাম, বন্ধুরা সবাই আড্ডা দেওয়ার জন্য। হঠাৎ মনে হলো কে যেন দু হাতে কেক নিয়ে আমার দু গালে কেক মাখিয়ে নিল। আমার এসব মোটেও পছন্দ না। আমি পেছনে ঘুরে দেখলাম বিচুটি রানী খাম্বার মতো দাঁড়িয়ে আছে। তারপর আমতা আমতা করে বলছে, মানে আমি রাসেল ভাইয়া মনে করছি, আর কোনোদিন এমন করব না, আমাকে মাফ করে দেন। কেঁদে দিছে। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে কোনো রকম হাসি চাপিয়ে ওর দিকে রাগি চোখে তাকালাম। ওকে বললাম, তাড়াতাড়ি টিস্যু নিয়ে এসে মুছে দাও। এখনই ও টিস্যু এনে আমার গালের কেক মুছে দিল। আমি ওকে সরি বলতে বললাম, সরি, ইটস ওকে বলে মুখটা ঘুরিয়ে নিলাম। আর দেখলাম ও সেই একটা ভোদর। আমার বন্ধু এতক্ষণ এসব দেখছিল। ও যাওয়ার পর বন্ধুরা সবাই হাসিতে ফেটে পড়লাম। আমি রাসেলকে উদ্দেশ্য করে বললাম, ও এখানে কেন, আর ওর নাম কি? রাসেলের থেকে ওর নামটা জানলাম। ওর নাম রুহি, রাসেলের কাজিনের ফ্রেন্ড। ওরা জানতে চাইলো আমি ওকে কি করে চিনলাম। ওদের সব বললাম। রুহি আমার সাথে এতদিন কি করছে এটাও জানলাম। রুহি রাসেলকে টেডি দিছে। আমি রাসেল বলে রুহির দেওয়া টেডি নিলাম, এজন্য আমাকে ওদের ট্রিট দিতে হয়েছে। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। বারবার রুহির পাগলামিগুলো মনে পড়ছে। একা একা হাসছিলাম। অবশেষে কি ওই বিচুটি রানীর প্রেমে পড়লাম নাকি? ওদিকে রুহি রাগে মাথা ফেটে যাচ্ছে। ও কোনো রকম বাসায় গিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। কিছুক্ষণ পর বাপি এসে ডাকতে লাগলো। আমি বাপিকে বললাম, বাপি এখন আমি রেগে আছি, আমি পরে কথা বলবো। ওই কুত্তার ডিম, বেয়াদব নাইজেরিয়ান বানরের দাদা, আমাকে দিয়ে কেক মোছানো, না তোকে আমি ছাড়ছি না। এভাবে 2 মাস কেটে গেছে, কেউ আর কারো সাথে দেখা হয়নি। একদিন কলেজে রুহিদের ক্লাস চলছিল। সেই টিচারের দিকে তাকিয়ে দেখে তার অনেক বড় ভুঁড়ি। তখনই রুহি খাতা কলম নিয়ে ভুঁড়ি আঁকতে বিজি ছিল। এই মেয়ে, তুমি কি করছো? পড়াশোনায় মনোযোগী হও, না হলে ক্লাস থেকে বের করে দিব। রুহি ফট করে বলে উঠল, স্যার আপনি আপনার পেটের দিকে নজর দিন, বোতামগুলার তো যাই যাই অবস্থা। আমাকে বের করার আগে ভেবে দেখবেন একদিন আপনার বউ না আপনাকে বের করে দেয়। স্যার বললেন, যাও, এবারের মতন মাফ করলাম। তারপর স্যার হন করতে করতে চলে গেল। আমি ক্লাস থেকে বের হলাম। আমি সুমি সুইটি মিলে ফুচকা খেতে লাগলাম। খাওয়ার পর বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে শাওয়ার নিলাম। বাপি মার সাথে লাঞ্চ করে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ছাদে গেলাম, ফুল গাছে পানি দিলাম। তারপর যখন ছাদ থেকে নামতে যাব তখন দেখলাম কেউ একজন কে যেন আচার শুকাতে দিয়েছে। আমি একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিলাম। থাক, মানুষের জিনিস না বলে হাত দেওয়া ঠিক না। আমি তাকিয়ে ভাবলাম, অন্য মানুষের তো না, আমাদের পাশের বাসার ওই ঝগড়াটে মহিলারই হবে।
যাই একটু খেয়ে আসি। ওরা এত আচার হয়তো খেতে পারবে না, সব আবার নষ্ট হয়ে যাবে, ফেলে দিবে। আমি তার বরং সাবার করে দেই। ওই মহিলা ঝগড়াটা হলে কি হবে, আচারটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। আরামসে বসে অর্ধেকটা শেষ করলাম। যাই এবার নিচে যাই। নিচে এসে দেখলাম কারা যেন ড্রয়িং রুমে কথা বলছে। যাই দেখে আসি। আরে এ তো রহিম আঙ্কেল আর তার গুণধর ছেলে, কি যেন নামটা? ও হ্যাঁ, মনে পড়েছে, মেহেদি। হঠাৎ বাপি বলে উঠল, মামুনি তোমার আঙ্কেল কি বলছে শোনো। আমি আঙ্কেলের দিকে তাকালাম। উনি বলতে শুরু করলেন, মামুনি আমি চাই তোমার আর মেহেদির বিয়ে দিতে। আমরা সবাই রাজি। আশা করি তোমার এতে কোনো আপত্তি করার কিছুই নেই। আমি উঠে দাঁড়িয়ে বললাম, না আঙ্কেল, আমার কাছে আশা করবেন না। আর আপনার এই আতপাগলা তার কাটা বলদ কুত্তার ল্যাচ পচা মাছের ডিমকে আমি বিয়ে করব ভাবলেন কি করে? কি বলো মামুনি এসব? আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ও কোন দিক দিয়ে খারাপ? বিয়ের পর তুমি তোমার মতো ওকে বানিয়ে নিও। না মানে না বলছি আমি। এক্ষুনি আপনি আর আপনার ছেলে আমার বাসা থেকে বের হন, না হলে আজ আপনাদের আমি হারপিকের স্যুপ খাওয়াবো বলে দিলাম। তারপর হনহন করতে করতে আমার রুমে চলে গেলাম। তারপর ভাঙচুর শুরু করলাম। আমাকে বউ বানাবি? দাঁড়া, কালকে তোকে দেখে নিব মেহেদির বাচ্চা। এই তুমি কি তোমার মেয়েকে শাসন করবে? ছি ছি। রহিম ভাই আমাদের মাফ করবেন, ওর কথাতে কিছু মনে করবেন না। কিছুক্ষণ পর বাপি আমাকে ডাকছে, মামুনি বের হও, আমরা আর বিয়ের কথা বলবো না। না বাপি, আমি এখন ঘুমাবো, তুমি যাও। ওকে। অনেক দিন আমি আমার বিচুটি রানীর সাথে ঝগড়া করি না। কালকে কি যাব একবার কলেজে? তারপর রুহির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নাস্তার টেবিলে, বাপি আজ আমি অফিসে যাব না, তুমি যাও, আমার একটু কাজ আছে। কিন্তু মুগ্ধ, তুমি কালকে যে ফাইল দিলাম ওটা কি কমপ্লিট করছো? জি বাবা, ওটা আমার রুমে আছে, আমি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। ওকে। আজ ওর কলেজে গেলাম, কোথাও দেখছি না। মহারানী আসেনি মনে হয়, আর একটু ওয়েট করি। কিছুক্ষণ পর মহারানী আসলো। তারপর দেখলাম আজকে তো ওকে দারুণ লাগছে। এই মেয়েদের নিয়ে একটা জ্বালা, এরা ফুচকা আর আইসক্রিম পেলে আর কিছুই লাগে না। এই মহারানীকেও দেখলাম অনেকগুলো আইসক্রিম নিল। তারপর সামনে রাস্তা দিয়ে কোথায় যেন যাচ্ছে, আমিও ওর পিছু নিলাম। তারপর দেখলাম ও কিছু পথশিশুকে ওর কেনা আইসক্রিমগুলো দিয়ে দিল। মেয়েটা খুব দুষ্টু হলেও মনটা অনেক ভালো। আমিও তাদের সাথে যোগ দিলাম। আমাকে দেখে প্রথমে রাগ করলেও পরে আমাকে মেনে নিল, কিন্তু একটা আবদার করে বসলো। সেটা হলো তাদের সবাইকে ফুচকা খাওয়াতে হবে। আমিও রাজি হয়ে গেলাম। তারপর সবাই অনেক মজা করলাম। আজ আমার নতুন কোনো এক অনুভূতি হলো, আগে কখনো হয়নি। রুহিকে দেখে যেটা শিখলাম তা হলো ও বড়লোক বাড়ির মেয়ে হয়েও ওর মনে কোনো অহংকার নেই। আমার সাথেও ওর ভাব হয়ে গেল। আর আবার কলেজে ঢুকে একটা গাছের নিচে বসলাম। জায়গাটা অনেক সুন্দর। আমি আর রুহি অনেক গল্প করলাম। তারপর আমি ওর কাছে থেকে ওর ফোন নাম্বারটা নিলাম। এভাবে কথা বলতে বলতে ওকে জিজ্ঞাসা করলাম, তুমি ক্লাস করবে না? ও বলল আজ নাকি ওর ভালো লাগছে না। তারপর আমি একটা কথা বলতে যাব, ওর দিকে তাকিয়ে দেখি ও পাশে নেই। সামনে তাকিয়ে দেখি একটা ছেলে দৌড়াচ্ছে, আর তার পেছন পেছন রুহিও দৌড়ে কোথায় যেন যাচ্ছে, হাতে একটা লাঠি। মনে হয় ওই ছেলেটার কপালে দুঃখ আছে। আমিও কিছু না ভেবে ওদের পিছু নিলাম। কিছু দূর গিয়ে যা দেখলাম তাতে হাসতে হাসতে ওখানে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা আমার। আমি ওদের দিকে এগিয়ে গেলাম। ওদের কথা শুনে ওখানে আমি হাসতে হাসতে বসে পড়লাম। ছেলেটাকে ধরে কয়েকটা মারলো, কিল ঘুষি। তারপর ছেলেটার দিকে রাগে চোখে তাকিয়ে ছেলেটার 3 নাম্বার পায়ে দিল এক লাথি। ছেলেটা তো শেষ। তোর এত বড় সাহস, তুই আমার জানের বান্ধবীকে খারাপ কথা বলছিস? তোকে এখন আমি কি করি তুই দেখ। এবার তোকে কয়েকটা সাজা দিব, আর তুই ঠিক করবি কোনটা নিবি। 1, কান ধরে 5-6 বার উঠবস করবি। 2, মাথায় ঘোল ঢেলে পুরো কলেজ ঘুরবি। 3, নাকি পথা ডোবায় সাঁতার কাটবি। 4, মেয়েদের জামা পরে নাচ করবি। 5, নাকি তুই দাঁড়িয়ে থাকবি, আর যাদের তুই খারাপ কথা বলছিস সেই মেয়েরা তোকে একটা করে চড় দিবে। এর মধ্যে তুই ঠিক কর। ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখলাম বেচারা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। শেষ পর্যন্ত ও কান ধরে উঠবস করবে বলে ঠিক করলো। ওকে,
তাহলে শুরু কর। ছেলেটাও তার কাজ শুরু করলো। উঠবস করতে করতে একসময় মাথা ঘুরে পড়ে যায়। তারপর ওর বন্ধুদেরকে খবর দিলাম। ওর বন্ধুরা ওকে এসে নিয়ে গেল। আমি মুগ্ধর দিকে এগিয়ে গেলাম, দেখলাম ও খুব হাসছে, মনে হচ্ছে ও খুব মজা পাচ্ছে। দাঁড়াও চাচা, তোমারও সাঁতার কাটার ব্যবস্থা করছি। তারপর ওর সাথে রাস্তা দিয়ে হাঁটলাম। আমি ওকে বললাম আমি বাসায় যাব। তারপর ও বলল আর একটু গল্প করতে। আবার আমরা আগের মতো যেখানে বসেছিলাম সেখানে বসলাম। ওর বাসার আগে ওকে বাহানা দিয়ে অন্যদিকে ঘোরালাম। তারপর আমি আমার ব্যাগ থেকে সুপার গ্লু বের করে ওখানে দিয়ে দিলাম। তারপর ওকে বসতে বললাম। ও ধপ করে বসে পড়লো। কিছুক্ষণ পরে আমার কাজ আছে বলে ওকে বসিয়ে রেখে চলে আসলাম। তারপর একটা গাছের পাশে লুকিয়ে কি করে তাই দেখছি। বেচারা উঠতে যাচ্ছে কিন্তু পারছে না। তারপর আমি বাসার কাছে আসতে দেখলাম কয়েকটা বাচ্চা আম চুরি করছে। আমিও তাদের সাথে যোগ দিলাম। প্রাচীর টপকিয়ে একটা বাড়িতে ঢুকলাম, দেখলাম একটা কুকুর বাঁধা। তারপর পাশে দেখলাম কাপড় শুকাতে দেওয়া। একটা ওড়না দিয়ে কুকুরের মুখ বেঁধে দিলাম আর 2 হাত আর 2 পাও বেঁধে দিলাম। ওহো রুহি, তুই আসলেই গাধি। কুকুরের তো হাত নাই, 4টা পা। ওই একই ব্যাপার আর কি, পাঠকরা বুঝলেই হবে। তারপর আম চুরি করে একটা আম কুকুরের সামনে রেখে দিলাম। কুকুর বলে কি আম খেতে ইচ্ছে করছে না, তুইও খা কেমন। কুকুরের মুখের বাঁধনটা খুললাম না, যদি ঘেউ ঘেউ করা শুরু করে দেয় তাই। তারপর আমি আমের ভাগটা নিয়ে চলে আসলাম। দেখলাম মাম্মির রান্নাঘরে। বাপি এখনো অফিস থেকে আসেনি মনে হয়। আজ অনেক ভালো কাজ করছি। যাই শাওয়ারটা নিয়ে নেই। তারপর আমি ওয়াশরুমে ঢুকে আমার কাজ শুরু করলাম। মন বেশি ভালো থাকলে যেটা করি আমি আর কি, আর সেটা হলো বাথ সং। তারপর আমি বাথটবে শুয়ে পড়লাম আর আমার রিমিক্স বাথরুমের সং শুরু করলাম। দিল তু হি বতা কাহা থা ছুপা, দিলবার ও দিলবার ও বলা রে তুই অপরাধী রে, একবার তোরে পাইলে কাছে তোরে কিলাই আমার তাম রে। ও লালো না একটা নতুন জামা কিনা তো দিলা না, লা 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 লা, চললেই থাকবে বুঝলেন তো বাথরুম সং কেমন। তারপর গোসল সেরে লাঞ্চ করে একটা ঘুম দিলাম। ও ঘুমাক, চলুন দেখি মুগ্ধর কি খবর। এই মেয়েটা আর শুধরাবে না। আমি কি করলাম যে আমার এই অবস্থা করে চলে গেল? ও এসব কখনোই বা করলো? ওইসব কখনই বা করলো? ইয়া খোদা, এখন আমার কি হবে? উঠতেই তো পারছি না। আমাকে কি সারা জীবন এভাবেই কাটাতে হবে? না, এই মেয়ে যেমন আমাকেও তেমন হতে হবে, না হলে ওকে ঠিক করা যাবে না। বাবা, একটা ফোন দেই। বাবাকে ফোন দিয়ে সব বললাম। বাবা এসে আমার এই অবস্থা দেখে কোথায় আমাকে তুলবো, তারপর বাবা কোন রকম আমাকে টেনে তুললো। এত যা যা আমার সাথে রুহি করছে সব বাবা মাকে বললাম। ওরা শুরু করে দিল। আমি আমার রুমে চলে গেলাম। তারপর শাওয়ার নিয়ে খেয়ে অফিসের কিছু কাজ ছিল সেগুলো করতে বসে। ঘুম থেকে উঠলাম, তারপর ফ্রেশ হয়ে আমার জুনিয়র বন্ধুদের সাথে খেলতে গেলাম। তারপর খেলতে খেলতে একটা মৌমাছির চাক দেখতে পেলাম। ওখানে একটা ঢিল দিয়ে সবাই দৌড় দিলাম। বাসায় এসে গোপাল দেখছি, বাপিও আসলো। আমরা গল্প জুড়ে দিলাম। হঠাৎ সামনে তাকিয়ে দেখি মা আমার দিকে খুন্তি নিয়ে এগিয়ে আসছে। মাম্মা এইভাবে এইদিকে আসছে কেন? ইয়া খোদা, এবারের মতো বাঁচিয়ে দাও। আর কখনো ভদ্রভাবে বসে থাকবো না। ভদ্রভাবে বসে বাপের সাথে গল্প করছি, তাই মনে হয় মাম্মা রেগে গেছে। আমি ভয় পাই নাকি? ও মা, এ তো সত্যি আমাকে মারার জন্য আসছে। আমিও খরগোশের মতো এক লাফে উঠে বাপির পেছনে লুকিয়ে গেলাম। আর মাম্মা আমাকে মারার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু বাপির জন্য পারছে না। আমিও বাপিকে চিৎকার করে বললাম, বাপি, তোমার এই রাগিনী বউকে থামাও, না হলে আজ আমাকে টিকটিকি ভর্তা করেই ছাড়বে। আর তুমি চিন্তা করো না, আমি আমার জন্য নতুন মাম্মা এনে দিব। বাপি কোনো রকম মাম্মাকে থামালো। তারপর বলছে, কি হলো, তুমি আমার মায়ের উপর এত রেগে গেলে কেন? কি করেছে আমার মা? তোমার মেয়ে আজ পাশের বাড়ির ভাবির কি অবস্থা করেছে জানো? বেচারা কত কষ্ট হয়েছে। তুমি দেখো, দাঁড়াও।
বলে হন হন করতে করতে চলে গেল। আমি আর বাপি সোফায় বসলাম। আমি নখ কামড়াচ্ছি আর বাপি কি যেন ভাবছে। একটু পর মাম্মা আসলো, কাকে যেন ধরে নিয়ে আসলো, কিছুটা চায়না মেয়েদের মতো। আমি আর বাপি মাম্মার কাছে জানতে চাইলাম এটা কে। মাম্মা বলল পাশের বাসার ওই আন্টিটা। আমি আর বাপি দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে দিলাম। মাম্মা আমাদের বকা দিতেই আমরা চুপ হয়ে গেলাম। তারপর শুনলাম ওনার কথা শুনে যা বুঝলাম, আমি যখন মৌমাছির চাকে ঢিল দিছি তখন উনি বাজার থেকে ফিরছিলেন, আর যা করার মৌমাছিরাও ওনার এই অবস্থা করেছে। ওনাকে এমন করে কামড়েছে যে ওনার মুখটা ফুলের চায়না মেয়েদের মতো হয়ে গেছে। বাপি আমাকে সরি বলতে বলল। আমি একবার মাম্মার দিকে তাকালাম, দেখলাম রাগী চোখে তাকিয়ে আছে। আমিও সরি বলে আমার রুমে চলে গেলাম। রুহির মাম্মা ওর বাপিকে বলছে, আর মেয়েকে মাথায় তুলো না, এবার একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দাও। বাপি দেখি কি করা যায়। হঠাৎ বাপি বলে উঠল, তুমি কি ছোটবেলায় রুহির মতো দুষ্টু ছিলা? ও এরকম হলো কি করে? কথা শেষ করে মাম্মার দিকে তাকিয়ে দেখে মাম্মা মনে হয় বাপি কি এক্ষুনি খেয়ে ফেলবে। তবে যাই বলো, মৌমাছির কামড় খেয়ে ভাবিটার যদি শিক্ষা হয় আমার মেয়ের পেছনে লাগা, তবে ওনাকে দেখতে কিন্তু দারুণ লাগছিল। আমি জানি যে মাম্মা এখন বাপিকে আমার বিয়ের কথা বলবে, তাই শোনার জন্য আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে এসে এতক্ষণ সোফার পেছনে লুকিয়ে তারপর ওদের কথা শুনে মুখ টিপে টিপে হাসছিলাম। বাপি এগুলো বলাতে মাম্মা হন হন করতে করতে চলে গেল। আমি উঠে বাপির পেছনে বসলাম। তারপর দুজনে দেখলাম মাম্মা একবার তাকিয়ে রুমে চলে গেল। চলেন একটু মুগ্ধর খবর জেনে আসি। অফিসের কাজ শেষ করলাম, তারপর সন্ধ্যার দিকে বাইরে বের হলাম। কিছুক্ষণ ঘুরে বাসায় এসে ডিনার করে শুয়ে পড়লাম। তারপর মনে হলো রুহিকে ফোন দেই। 5 বারের বেলায় ফোনটা ধরলো। আমি যখনই হ্যালো বলতে যাব অমনি ও বলা শুরু করলো, কোন বিয়াদব রে, ফাজিল, অসভ্য, মরা নদীর তাজা মাছ, কুত্তা, হারামি, তোকে আমি চিকেন পিৎজা বানিয়ে খাবো রে। এগুলো বলে ঠাস করে ফোনটা কেটে দিল। আমি এ কোন মেয়ের প্রেমে পড়লাম? আল্লাহ, এ কোন এলিয়েন? আমি ওর কথা ভাবলে পাগল হয়ে যাব। তারপর মাথা ঠান্ডা করে ঠোঁটের কোণে হাসি এনে, আসলে আমার দুষ্টু চিয়েফ। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে খেয়ে অফিসে গেলাম। আজ দুপুরে বাসায় চলে আসলাম। ভাবলাম যাই, আজ নদীর ধারে থেকে একটু ঘুরে আসি। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এই রাস্তাটা নিরিবিলি, তেমন কোনো গাড়ি যাওয়া আসা করে না। কিছু দূর গিয়ে দেখলাম রুহি। ওকে আমি এভাবে দেখব কল্পনাও করিনি। এই মেয়ের আর কত কি করতে দেখব খোদাই জানে। আমিও দাঁড়িয়ে দেখতে লাগলাম ওর কাহিনী। তারপর যা দেখলাম, এরপর মনে হলো আমার চোখগুলো বেরিয়ে যাওয়ার অবস্থা। ওর দিকে বড় বড় চোখে তাকিয়ে থাকলাম। রুহিকে দেখলাম ওরা কয়েকজন মিলে অনেক পথশিশু আর যারা দুবেলা খেতে পারে না অসহায় মানুষগুলোকে গোল করে বসিয়ে খেতে দিচ্ছে। খাওয়ানোর পর কাপড় বিতরণ করলো। তারপর সবার সাথে এক এক করে জড়িয়ে ধরলো। আর আশ্চর্যজনক বিষয় হলো, রুহি ও তার বন্ধুরা ওই পথশিশুদের সাথে খাবার খেলো আর বাচ্চাদের সাথে অনেক মজাও করলো। না, রুহি যতই বড়লোকের মেয়ে হোক না কেন, তার মধ্যে কোনো অহংকার নেই। আমি ওকে যতদূর চিনলাম, ও অনেক দুষ্টু হলেও ও মানুষকে খুব ভালোবাসে। কতজনই বা আছে এইভাবে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ায়। কারণ আমাদের সমাজ গরিবদেরকে দেখতে পারে না, কারণ তাদের টাকা নেই, তাদের ভালো কাপড় নেই, তারা লাখ লাখ টাকা দিয়ে পার্টি করতে পারে না। এক কাপ কফি খেতে 170 টাকা দিতে পারি, কিন্তু একটা রিক্সাওয়ালাকে 5 টাকা বেশি চাইলে তাকে মায়ের পর্যন্ত খেতে হয়। ওয়েটারকে 200 টাকা দিলেও তার মুখে তৃপ্তির হাসি দেখতে পাবেন না। কিন্তু একজন রিক্সাওয়ালাকে 10 টাকা দেন, আপনি তার মুখের তৃপ্তির হাসির সাথে আপনাকে দোয়াও করে দিব। এখানে আমাদের বিবেক বারবার হেরে যায়। একজন রিক্সাওয়ালা কখনো বলে না ওই তোরা কোথায় যাবি, কিন্তু একজন শিক্ষিত মানুষ তারা ঠিকই তার বাবার বয়সী লোককে বলে ওই রিক্সা যাবি। এই হলো আমাদের সমাজ, কারণ আমরা শিক্ষায় শিক্ষিত না, আমরা নিজেদের তৈরি করা সমাজের শিক্ষায় শিক্ষিত। এসব ভাবতে ভাবতে রুহির কথাই ভুলে গেছি। চলুন দেখি আমার দুষ্টু জিএফ কি করছে। ওরা মনে হয় চলে যাচ্ছে। দেখলাম রুহি আজকে হালকা গোলাপি কালারের লেডিস টি শার্ট আর জিন্স পরছে। ওকে আরো পিচ্ছি লাগছে। ওর দু চোখে কেমন একটা মায়া আছে, দেখতে বেবির মতন, বাট যা জেদি। তারপর আমিও গাড়ি নিয়ে বসলাম ওকে ফলো করার জন্য। বাপিকে তো পাঠাতে হবে, তাই না?
আমার এই বিচুটি রানীকে আমার কাজে আনার জন্য, তাই না? আমি ওকে সত্যি ভালোবেসে ফেলেছি। এই কয়েকদিনে ওর দুষ্টমি, ওর মায়া লাগানো মুখ, ওর আজব গালিগুলো সব মিলিয়ে ওকে আমি ভালোবাসি, আর ওকেই আমার চাই। ভালোবাসতে সময় লাগে না, মাস লাগে না বছর, কয়েক মুহূর্তেই কাউকে দেখে তাকে ভালোবাসা যায়, যদি সেটা মনের গভীরের থেকে ভালো লাগাটা আসে। তারপর রুহিকে দেখার জন্য গাড়ির জানালা দিয়ে মাথা বের করে দেখি, আরে ব্যাস, আমার বিচুটি রানী দেখছি বাইকের উপর উঠে বসে বাইক স্টার্ট দিল, আর আমিও ওকে ফলো করতে লাগলাম। একসময় ওর সব বন্ধুরা চলে গেল আলাদা দিকে, আর ও তখন হাইওয়েতে উঠল। খেয়াল করে দেখলাম ও বাইকের স্পিড বাড়িয়ে দিয়েছে। আমিও গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে ওকে থামানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু ওকে আটকাতে পারছি না। অনেকবার ডাকও দিলাম, শুনল না। হঠাৎ দেখলাম ওর সামনাসামনি একটা ট্রাক আসছে। হয়তো ও খেয়ালই করেনি। ট্রাকটা রুহিকে ধাক্কা দিল, আর রুহি ছিটকে একদিকে পড়ল, আর অন্যদিকে বাইক। আমি ততক্ষণে গাড়ি থামিয়ে গাড়ি থেকে বের হয়ে থমকে দাঁড়িয়ে গেছি। আমার হাত পা অবশ হয়ে গেছে। ঘটনাটা এত দ্রুত হলো যে আমি কি করব সেটাই বুঝতে পারছি না। আমার ভালোবাসার মানুষটা আমার নিজের চোখে এরকম অবস্থায় দেখব আমি কল্পনাও করতে পারিনি। তারপর আমি ওর কাছে দৌড়ে গেলাম। ওর রক্তে রাস্তা ভেসে যাচ্ছে, চারদিকে মানুষের ভিড়। আমার কোলে ওর মাথাটা তুলে নিলাম। এই রুহি, ওঠো না। এই রুহি, আমার দিকে তাকাও, দেখো আমাকে তুমি বকবে না। এই ওঠো না, আমি তোকে ভালোবেসে ফেলছি। একবার জানানো সুযোগে দিবি না আমাকে? আমি মরে যাব তোকে ছাড়া। এই জান, ওঠ না রে। ওর রক্তে আমার শার্ট ভিজে যাচ্ছে। হে খোদা, তোমার এ কেমন পরীক্ষা? আমাকে তুমি নিয়ে নাও, তবু আমার রুহিকে তুমি ফিরিয়ে দাও। খোদা, আমার ভালোবাসা এত তুচ্ছ না। আমার ভালোবাসার জোর থাকলে তোকে ফিরে আসতেই হবে। মুগ্ধর এমন আহাজারিতে রাস্তাটাই থমকে গেছে। সবাই মুগ্ধকে এভাবে কাঁদতে দেখে রাস্তার মানুষগুলোরও চোখ ভিজে গেছে। তারপর মুগ্ধ রুহিকে কোলে তুলে নিল। একটা ছেলে এগিয়ে এসে মুগ্ধকে বলল রুহিকে নিয়ে পেছনের সিটে বসতে, আর ছেলেটি ড্রাইভিং সিটে বসলো। গাড়ি স্টার্ট দিল। গাড়িতে মুগ্ধ বারবার রুহিকে ডাকছে। হঠাৎ মুগ্ধ তার শার্ট খুলে রুহির মাথায় চেপে ধরল। হে খোদা, আমি ওকে টাচ করা তো দূরে থাক, আমি ওকে ভালোবাসি সেটাও জানাতে পারিনি। আমাকে একটা সুযোগ দাও আল্লাহ। তুমি বিপদ দিয়ে তোমার বান্দার পরীক্ষা নাও। হে আল্লাহ, তুমি যা করো ভালোর জন্যই করো। তবুও তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার রুহিকে আমার কাছ থেকে নিও না আল্লাহ। ওরা একটা হাসপাতালে পৌঁছালো। মুগ্ধ রুহিকে কোলে নিয়ে হাসপাতালে ঢুকলো। ডাক্তারকে বলতে লাগলো। ডাক্তার ওদের এই অবস্থা দেখে রুহিকে ওটিতে নিল। রুহিকে ওটিতে ঢুকানোর সাথে সাথেই মুগ্ধ ঠাস করে মাটিতে পড়ে গেল। যে ছেলেটা ওদের সাথে এসেছিল সে মুগ্ধকেও ভর্তি করে দিল, কারণ মুগ্ধর অবস্থাও ভালো না। মুগ্ধর পকেট থেকে ফোন বের করে দেখে ওয়ালপেপারটা রুহির। সেখানে ছোট করে বিচুটি রানী লেখা। ছেলেটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হে আল্লাহ, তোমার দুনিয়াতে এখনো সত্যিকারের ভালোবাসা আছে, এখনো মানুষের মন বলে কিছু আছে, তাই হয়তো এখনো পৃথিবীটা টিকে আছে। ছেলেটা মনে মনে বলছে এসব। তারপর মুগ্ধর ফোন থেকে মুগ্ধর বাবাকে ফোন করে সবকিছু খুলে বললেন। মুগ্ধর বাবা ছেলের এই খবর শুনে এক মুহূর্তও দাঁড়ায়নি। মুগ্ধর বাবা মা হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে জানলো ওরা 3 তলায়। ওনারা গিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওই ছেলেটার নাম আবির। তারপর মুগ্ধর বাবা মা মুগ্ধকে দেখতে কেবিনে গেল। ওখানে গিয়ে যা দেখলো, মুগ্ধর সারা শরীর রক্তে ভেজা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, হাতে স্যালাইন দেওয়া। ওদের একমাত্র ছেলের এই অবস্থা দেখে তারাও কান্নায় ভেঙে পড়ল। ওদিকে রুহির বাবা মাও টেনশনে পড়ে গেছে, কারণ তাদের মেয়ে আর যাই করুক সন্ধ্যার পর বাসার বাইরে থাকে না। রুহির নাম্বার থেকে রুহির মায়ের কাছে ফোন এলো। ফোনটা রিসিভ করেই রুহির খবর শুনে ওনার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কোনো শুভাকাঙ্ক্ষীর দ্বারা রুহির বাবা মাকে রুহির খবর জানালো। মেয়ের এই অবস্থার কথা শুনে তারাও দৌড়ে গেল। সেখানে গিয়ে সবকিছু শুনে আর মুগ্ধর কথা শুনে তারা হতবাক হয়ে গেল। ওটি থেকে ডাক্তার বলল দুজনের অবস্থাই খুব খারাপ, আশা না করাই ভালো। রুহির মাথায় খুব খারাপভাবে আঘাত লেগেছে। ডাক্তার রুহির জন্য ব্লাড আনতে বলে, কিন্তু ও পজিটিভ ব্লাড কোথাও পাওয়া যাচ্ছে না।
এদিকে রুহির বাবা মা আর অন্যদিকে মুগ্ধর বাবা মা পাগলের মতন ব্লাড জোগাড় করার জন্য সব ধরনের ট্রাই করতে থাকে, তবুও কোথাও ও পজিটিভ ব্লাড পাওয়া যাচ্ছে না, যার কারণে রুহির বিপদটা এখনো কাটছে না, বরং সেটা আরো খারাপের দিকে যাচ্ছে। কারণ রুহি ট্র্যাকের সাথে ধাক্কা খাওয়ার পর আবার পিছঢালা রাস্তায় পড়েছে, যার কারণে আঘাতটা গভীরভাবে লাগে। আর যতই সময় যাচ্ছে ততই রুহির মাথা শিরা উপশিরাগুলো কাজ করা বন্ধ করে দিচ্ছে। মুগ্ধর এই খবরের কথা শুনে মুগ্ধর বন্ধুরা ছুটে আসে, আর রাসেল রুহির কথা শুনে রুহিকে রক্ত দেয়। রুহির এখনো সেন্স আসেনি, ওর কোনো আশা ডাক্তাররা করতে পারছে না, আর মুগ্ধ ও মানসিক টেনশন নিতে পারেনি। এভাবে ভালোবাসার মানুষটাকে হারানোর ভয়ে ও নিজের হাল ছেড়ে দিচ্ছে। দুজনেই এই না বলা ভালোবাসা কি থমকে যাবে নাকি? আল্লাহ কি তাদের এক করবেন? সেটাও একমাত্র আল্লাহই জানে। এদিকে দুজনেই বাবা মায়ের একমাত্র ছেলে মেয়ে, যার কারণে সবাই একেবারে ভেঙে পড়েছে। না আছে কারো খাওয়া দাওয়া, আর না আছে কারো ঘুম। মুগ্ধর মা আর রুহির মা ওরা জায়নামাজ থেকে এখনো ওঠেনি, কারণ আল্লাহ মায়ের কান্না, মায়ের দোয়া কখনোই ফেরায় না। মায়ের চোখের পানিতে আল্লাহর আরশ কেঁপে ওঠে। তাদের দোয়াতে যদি ছেলে মেয়ে ভালো হয়ে যায়, মা তো মাই হয়, তাই না? ছেলে মেয়ে যত দুষ্টই হোক না কেন, মায়েরা কখনো তাদের সন্তানের খারাপ চায় না, বরং ছেলে মেয়ের জীবনে বাবা মার গুরুত্ব দিন দিন কমে যায়। একজন বাবা 6টা বাচ্চাকে 3 বেলা এক মুঠো করে ভাত খাওয়ার পর এবং ওই এক মুঠো খাবার জোগাড় করতে কতটা যে ত্যাগ করতে হয় সেটা তারাই জানেন। কিন্তু 6 জন ছেলে ওই 2 জনকে একসাথে খাওয়াতে পারে না, বরং ভাগাভাগি করে নেয়। ছেলে মেয়ে বড় হয়ে বড় কোনো অফিসার হলে সেই বাবা মাকে পরিচয় করিয়ে দিতে লজ্জা পায়, কিন্তু একটা সময় ছেলে মেয়েদের সব প্রয়োজন মিটিয়ে যখন তারা পুরনো কাপড় পরে বের হয়, তখন তাদের লজ্জা লাগে না। এখানে আমাদের বিবেক কাজ করে না। বাবা মাকে যদি নাই ভালোবাসতে পারো, তাহলে তুমি কেমন শিক্ষিত? তাহলে আসলেই আমরা আমাদের শিক্ষিতের মুখোশ পরা মূর্খ মানুষ, না না পশু। পশু বললাম কারণ পশুরাও এমন অনেক কাজ করে না যা আমরা করি। পশুদের বাবা মা বৃদ্ধ হলে তো তারা বৃদ্ধাশ্রমে রাখে না, বরং তারা শিকার করে তারাও খায়, অন্যদেরও খাওয়ায়। তার একমাত্র উদাহরণ বাজ পাখি বা উট পাখি। আর আমরা তাহলে কোন জায়গায় আছি? এইভাবে 2 দিন পর মুগ্ধর সেন্স আসে, আর সাথে সাথে রুহির কাছে যাওয়ার জন্য, একবার রুহিকে দেখার জন্য ও পাগলের মতন করছে। মুগ্ধর মাথাতে যাতে এখন আর কোনো চাপ না পড়ে, তাই ওকে জোর করে শুইয়ে ওকে ঘুমের ইনজেকশন পুশ করে। কিছুক্ষণ পর মুগ্ধ ঘুমিয়ে পড়ে। মুগ্ধ টানা 6 ঘন্টা ঘুমানোর পর ওর আবার সেন্স আসে। তারপর ও রুহিকে দেখতে যায়। রুহিকে এই অবস্থায় দেখিয়ে নিজেকে কোনো রকমে সামলায়। আস্তে আস্তে রুহির কাছে এগিয়ে যাই, তারপর রুহির এক হাত ধরে কাঁদতে থাকে, কারণ রুহি যেরকম দুষ্ট আর চঞ্চল একটা মেয়ে, তাকে এভাবে মানায় না। মুগ্ধ বলছে, এই জান ওঠো না রে, একবার আমার দিকে তাকাও না রে, আমি আর কখনো তোমাকে বকবো না। এই ওঠো না রে, আমি যে তোর এত কষ্ট সহ্য করতে পারছি না। আমার মনে হচ্ছে কেউ আমার মনটাকে ছুরি দিয়ে বারবার আঘাত করছে রে। আর কখনো কি তুই আমাকে বকবি না? এই তুই না থাকলে আমার সাথে কে দুষ্টুমি করবে বল না? তুই আমার জীবনে প্রথম ভালোবাসা, তোকে হারালে আমিও আর বাঁচবো না রে। জান, এই জান, আমাকে ছাড়া তুই যাস না, আমি আর পারছি না। হে আল্লাহ, আমার রুহিকে আমার কাছে ফিরিয়ে দাও। তোমার কাছে আমার আর কোনো কিছু চাওয়ার নেই, আমার রুহিকে আমার কাছে ফিরিয়ে দাও। মুগ্ধ সারাক্ষণ রুহির কাছে থাকে। মুগ্ধর এমন রুহির প্রতি ভালোবাসা দেখে রুহির বাবা মা ও মুগ্ধকে বোঝায়। তারা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানায়, কারণ মুগ্ধর মতন এমন একটা ছেলে রুহির পাশে আছে। মুগ্ধ তখন রুহির হাত ধরে বসেছিল। রুহির বাবা কেবিনে ঢুকে মুগ্ধর কাঁধে হাত রাখে। মুগ্ধ ঘুরে পিছনে তাকায়, তারপর ইশারা দিয়ে মুগ্ধকে বাইরে আসতে বলে। মুগ্ধ বাইরে আসে। তারপর রুহির বাবা ডাক্তারকে বলা সব কথা বলে। যদি রুহির 72 ঘন্টার মধ্যে সেন্স না ফিরে, তাহলে রুহি কোমায় চলে যাবে। তখন আর আমাদের হাতে কিছুই করার থাকবে না। এটা শোনার পর মুগ্ধ রুহির বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। সাথে রুহির বাবা মা এবং মুগ্ধর বাবা মা, সাথে মুগ্ধর বন্ধুরাও। রাসেল সুইটিকে ফোন করে জানালো। সুইটি সবাইকে জানিয়ে ওরাও হাসপাতালে ছুটে গেল। ওখানে দরজার বাইরে থেকে রুহিকে দেখে ওরাই আর নিজেকে সামলাতে না পেরে মেঝেতে বসে পড়ল।
ওদের সবার আহাজারিতে এখানকার আকাশ বাতাসও মনে হচ্ছে ভারী হয়ে গেছে। হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। সবাই কান্না থামিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। ছেলেরা মসজিদে আর মেয়েরা হাসপাতালের নামাজ ঘরে। পরের দিন সকালে হঠাৎ করেই সেই এতিম বাচ্চারাও ছুটে আসলো রুহির খবর পেয়ে। রুহির এই অবস্থা দেখে তারাও কান্না করে বলতে লাগলো, হে আল্লাহ, আমাদের বাবা মা দিয়েও আমাদের বাবা মা দেই। আমরা না পাই কারো ভালোবাসা আর না পাই কারো একটু ভালো খাবার, এই রুহি আপু আমাদের সেটা দেয়। আমরা এই আপুকে পেলে আমাদের সব কষ্ট ভুলে যাই। তাকেও কেন তুমি কেড়ে নিচ্ছ? আমরা তো তোমারই সৃষ্টি, তাহলে কেন আমাদের বারবার তুমি এতিম করে দাও? আমাদের ভাগ্যতে কি তুমি একটুও ভালোবাসা লিখোনি? আমরা এতিম বলে কি তুমি আমাদের ডাক ফিরিয়ে দিবে? বাচ্চাদের এমন কথা আর এভাবে কান্না দেখে এমন কোনো মানুষ নাই যে কান্না করেনি। হঠাৎ রুহির মা ওই বাচ্চাদের কাছে গিয়ে বলতে লাগলো, সোনামণিরা, তোমরা কেঁদো না, তোমাদের আপুর কিছুই হবে না। আল্লাহ তোমাদের নিষ্পাপ বাচ্চাদের কথা কখনোই ফেলবে না। তোমরা এইভাবে কেঁদো না, তোমাদের আপু জানতে পারলে তো অনেক কষ্ট পাবে, তাই না? তোমরা কেঁদো না, তোমরা আল্লাহর কাছে দোয়া করো। তোমরা যারা যতটুকু কোরআন পারো ততটুকু পড়ো, আল্লাহর কাছে মুনাজাত করো। বাচ্চারাও সবাই ছুটে চলে গেল। তারপর আবার ফিরে আসে, এসে রুহির কেবিনের সামনে বসে কুরআন তিলাওয়াত করতে লাগলো। আর তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আর কোরআনের পাতা সেই বাচ্চাদের চোখের পানিতে ভিজে যাচ্ছে। মুগ্ধ হঠাৎ কেবিন থেকে বের হয়ে এইরকম অবস্থা দেখে মুগ্ধ বলতে লাগলো, হে আল্লাহ, তুমি এতিম বাচ্চাদের দোয়া কবুল করো আর আমার রুহিকে ঠিক করে দাও। হঠাৎ ডাক্তার এসে বলল, মিস্টার মুগ্ধ, আমরা কোনো পরিবর্তনই দেখছি না। ডাক্তারের কথা শুনে সবার মুখ শুকিয়ে গেছে। হঠাৎ একজন সেবিকা দৌড়ে আসলো। তারপর উনি হাঁপাতে হাঁপাতে বলছে, স্যার, রুগী রেসপন্স করছে, আপনি তাড়াতাড়ি চলুন। মুগ্ধ আর ডাক্তার ওই সেবিকার কথা শুনে দৌড়ে কেবিনের ভিতরে ঢুকলো। পরপর সবাই রুহিকে দেখার জন্য কেবিনের ভেতরে হুড় মুড়িয়ে ঢুকে গেল। সবাই ভিতরে ঢোকার সময় কেউ ওদের আটকে রাখতে পারেনি। রুহির আস্তে আস্তে চোখ খুলে তাকায়, দেখে সবাই ওর পরিচিত। কিন্তু এর মধ্যে ওই কুত্তার ডিমটাও আছে। কিন্তু মুগ্ধর বাবা মাকে চিনতে পারছে না। ডাক্তার রুহিকে চেক আপ করে, দেখলো সবই ঠিক আছে। ডাক্তার মুগ্ধকে বলল, সবই ঠিক আছে, কিন্তু রুগী যেন এখন বেশি কথা না বলে আর মাথাতে বেশি প্রেশার যাতে না পড়ে। তারপর ডাক্তার চলে গেল। সবাই রুহিকে দেখে বাহিরে চলে গেল, শুধু রুহির বাবা আর মা ছাড়া। রুহির বাবা রুহির পাশে বসে বলছে, আমার মামনিটার কি খুব কষ্ট হচ্ছে, তাই না? কত দিন বলি সাবধানে চলাফেরা করো, কিন্তু তুমি আমার একটা কথাও শোনো না। রুহির মা, মা কি করে সব হলো বলতো? আমাদেরকে কি একটু শান্তিতে থাকতে দিবি না? আর যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমরা কি নিয়ে বাঁচবো বলতে পারিস? মা, তুমি জানতে চাইলে না কি করে এমন হলো? রুহির বাবা মা রুহির কথা শুনে তারপর রুহিকে হালকা খাবার খাইয়ে রুহির বাবা মা কেবিন থেকে বাইরে আসলো। মুগ্ধ সবাইকে বাড়িতে পাঠিয়ে দিল, কারণ সবার শরীর অনেক টায়ার্ড। মুগ্ধর বাবা মা এবং রুহির বাবা মাকেও জোর করে পাঠালো। শুধু মুগ্ধ একা থাকলো, যাতে ও ওর দুষ্টু জিএফের সাথে একা সময় কাটাতে পারে। মুগ্ধ কেবিনে গিয়ে দেখলো রুহি ঘুমাচ্ছে। এই 3 দিনে মুখটা একদম শুকিয়ে গেছে। মুগ্ধ আস্তে করে গিয়ে রুহির বেডের পাশের চেয়ারে বসলো। এখন রুহির ব্যথায় কুকরানো মুখটা দেখে মুগ্ধ চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। তারপর রুহির কাছে গিয়ে হালকা করে রুহির কপালে ঠোঁটটা ছোঁয়ালো। রুহি হালকা কেঁপে উঠলো। এখন যদি রুহি জেগে থাকতো তাহলে মুগ্ধকে কি করত? নিশ্চয়ই ওই আজব আজব গালিগুলো দিত। এইটা ভেবেই মুগ্ধর ঠোঁটের কোণে হাসি ফুটলো। কিছুক্ষণ রুহির দিকে অপলোক ভাবে তাকিয়ে থাকলো। মুগ্ধ অনেক টায়ার্ড আর অনেক কাদার কারণে রুহির হাত ধরে মুগ্ধ ঘুমিয়ে গেল। ভোর 6টায় রুহির ঘুম ভাঙলো। ওর হাতে গরম কিছু মনে হচ্ছে, মনে হয় কারো নিঃশ্বাস পড়ছে। ভালো করে তাকিয়ে দেখলো একটা ছেলে ওর হাত ধরে ঘুমাচ্ছে। কিন্তু এটা আবার কে? না, আমি তো কারোর সাথে রিলেশন করিনি যে বিএফ হবে। তাহলে এটা আবার কে? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। আস্তে ওর হাতটা ছুটিয়ে নিল। মুগ্ধ চুলগুলো সরিয়ে দেখলো এটা মুগ্ধ। ও এম জি, এই উগান্ডাটা আবার এখানে কি করে আমার খবর পেল? ও বুঝতে পারছি,
আমাকে চুরি করতে এসে মনে হয় ঘুমিয়ে পড়েছে। দাঁড়া দেখ আজকে তোর কি হাল করি। শালা কালা কুমির, সুন্দরবনের পচা পানি, ছাগলের পটি, বানরের দাদু, পচা মাছ, কুত্তার মাংসের হালুয়া। তারপর রুহি যা করার করে দিল। মনে মনে এতক্ষণ এগুলোই বলছিল আর ও ওর কাজ করছিল। হঠাৎ মুগ্ধর কেমন সুরসুরি লাগাতে মুগ্ধর ঘুমটা ভেঙে গেল। তারপর রুহির দিকে তাকিয়ে দেখে ও এখনো ঘুমাচ্ছে। রুহিকে একটা কিস করে উঠে দাঁড়ালো। কে যেন নক করছে, তাই মুগ্ধ দরজাটা খুলে দিল। দেখলো একজন সিস্টার দাঁড়িয়ে আছে আর ও মুগ্ধ দিকে তাকিয়েই হেসে দিল। মুগ্ধ জিজ্ঞাসা করলো, কি হলো, হাসছেন কেন? আপনার হাসি দেখার জন্য এখানে রাখা হয়নি, যান গিয়ে আপনার কাজ করুন। যত সব বলেই মুগ্ধ ওয়াশরুমে চলে গেল। এইদিকে রুহি, ওর এত বড় সাহস আমাকে কিসি দিল। আমি এতদিন আমার হাবির জন্য আমি কত আদরে আগলে রেখেছি এটা, আর ও কিনা আমার কপালটা এটো করে দিল। ও হাবি, তুমি কই? তুমি এসে দেখো এই লুচুটা আমার মতো নিষ্পাপের সাথে কি করে গেল। সিস্টার এসে রুহিকে ওষুধ দিয়ে চলে গেল। মুগ্ধ ওয়াশরুমের আয়নাতে নিজেকে দেখে আ করে চিৎকার করে উঠল, ইয়া আল্লাহ, আমার এই অবস্থা কি করে হলো? তারপর রুহির কাছে গেলাম। রুহি, আমার এই অবস্থা কে করলো? রুহি আমার দিকে তাকিয়ে বলল, আসলে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, কি করব ভেবে পাচ্ছিলাম না। পরে পাশে তাকিয়ে দেখি লাল আর কালো কালারের সিগনেচার পেন পড়ে আছে, তাই ভাবলাম দেখি আমি কেমন আঁকতে পারি, তাই আঁকলাম আর কি। তবে শুয়ে শুয়ে আঁকিয়েছি তো এত ভালো হয়নি, তাই না? আর আপনার কি লজ্জা শরম নেই? আমার সামনে খালি শরীরে ঘুরে বেড়াচ্ছেন। কই, আমি তো প্যান্ট পরে আছি আর স্যান্ডো গেঞ্জিও তো পরে আছি, তাহলে খালি গায়ে আর কই থাকলাম? তারপর আমি ওকে কালকের ঘটনা সবটা বললাম। ও সব শোনার পরে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। রুহি, আমি তো মা। হঠাৎ করেই রুহির বাবা মা কেবিনে ঢুকে পড়লো আর আমার এই না বলা কথাটা আজও বলতে পারলাম না। তারপর আমি ওদের দেখে দাঁড়িয়ে পড়লাম আর ডাক্তার এসে যা বললো তাতে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। ডাক্তার এসে বলল এখন রুহি বাড়িতে যেতে পারবে, কারণ ও এখন আগের থেকে বেটার আছে। তবে এরপর থেকে খুব সাবধানে থাকতে হবে ওকে। আঘাত পাওয়া জায়গাতে এবার আঘাত পেলে অনেক বড় ক্ষতি হতে পারে। আর আমি সিস্টারকে সব বলে দিয়েছি, আপনাদের সব বুঝিয়ে দিবে। আর হ্যাঁ সিস্টার, ওকে এখন একটা ইঞ্জেকশন আর হালকা করে ক্ষত জায়গায় ড্রেসিং করে দিবে। আর রুহি মামুনি, তুমি এবার থেকে একটু সাবধানে থেকো, কেমন? ওকে বাই, টেক কেয়ার বলেই ডাক্তার চলে গেল। না, আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? তবে আমার একটা কাজ করে দিলে আপনাকে আমার বন্ধু বানাবো। আপনি যা বলবেন তাই করব। খেয়ে দেয়ে কাজ নেই, তোর কথা শুনতে যাব? একবার খালি হাসপাতাল থেকে বের হই মনে মনে বলছে। আমাকে সিস্টার যে ইঞ্জেকশনটা আমাকে দিবে ওটা আপনি নিবেন, আমি নিব না। আমি সুস্থ হয়ে গেলে পরে নিয়ে নিবনি, কেমন? এই তুমি কি পাগল নাকি? আমি নিলে তোমার ব্যথা কমবে? তুমি আমাকে অন্য কাজ বলো, আমি করে দিচ্ছি। ওকে, তাহলে উপরের একটা সিলিং ফ্যানটার মতো ঘুরেন তো দেখি। আর রুহি আর কোনো কথা বলতে পারেনি। ততক্ষণে ওর ঠোঁট মুগ্ধ দখলে চলে গেছে। রুহি কিল ঘুষি দিয়ে থামাতে পারছে না। আর মুগ্ধ ওর অন্য কোনো নেশা ধরে গেছে, এমন এক নেশা যেটা থেকে নিজেকে ছুটাতে পারছে না। রুহি ওকে অনবরত খামচি দিয়েই যাচ্ছে, কিন্তু তাতেও মুগ্ধর কোনো খেয়ালই নেই। ও ওর মতন মধুপান করতে ব্যস্ত। হঠাৎ রুহি মুগ্ধর পিঠ খামচে ধরলো আর মুগ্ধ যেন তাতে আরো মাতাল হয়ে যাচ্ছে রুহির নেশায়। রুহি মুগ্ধর ঠোঁটটা নিয়ে কামড় দিল আর মুগ্ধ সাথে সাথে রুহিকে ছেড়ে দিল। রুহির ঠোঁট ছেড়ে দেওয়ার পর ঠোঁটে হাত দিয়ে দেখলো রক্ত বের হচ্ছে। রুহির দিকে তাকিয়ে দেখলো ওর রাগি চোখে তাকিয়ে আছে। রুহির ঠোঁটের চারপাশ ভিজে আছে আর সেটা দেখে মুগ্ধ এবার হালকা করে রুহির ঠোঁটের নিচে ঠোঁট ছোঁয়ালো। এবার রুহি শান্ত হয়ে গেছে। মুগ্ধ রুহিকে বলল, বাসায় যাও, আমি আসছি তোমাকে সারা জীবনের জন্য আমার করে নিতে। তুমি এখন চাইলেও আমার থেকে দূরে যেতে পারবে না জান, কারণ এখন মুগ্ধর একটাই নেশা, আর সেটা হলো রুহি। একটা কথা মনে রেখো, তুমি যদি হও দুষ্টু জিএফ, তাহলে আমিও তোমার রোম্যান্টিক বিএফ। কি বিচুটি রানী, বুঝলেন তো?
আর আমি কিন্তু এখন থেকে প্রতিদিনই তোমার সাথে দেখা করতে যাব, কারণ আমি আমার জানটাকে না দেখে থাকতেই পারবো না। এইসব দুষ্টু বুদ্ধি মাথা থেকে বের করে আমাকে একটু আদর দিলেও তো পারো, তাই না? এখন তো চলেই যাব। ওই কি হলো, আমাদের কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখলো? উনি এসব কি বলছে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমাদের এর আগে যতবারই দেখা হয়েছে ততবারই তো ঝগড়া হয়েছে, তাহলে আমাকে ভালোবাসা শুরু করলোই বা কখন? আর একটু আগে উনি এসব কি করলো? ইয়া খোদা, ইস, আমার ঠোঁটের কি অবস্থা করলো! আমার ঠোঁটটা কি ললিপপ নাকি রে বলত, যে এভাবে খাবি? তারপর রুহির বাবা মা এসে রুহিকে বাসায় নিয়ে গেল, আর অন্যদিকে মুগ্ধ ড্রাইভার এসে মুগ্ধকে একটা শার্ট দিয়ে গেল। মুগ্ধ বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিল। তারপর ও ওর বাপিকে বলল, বাপি, রুহি সুস্থ হলে তাড়াতাড়ি ওকে আমাদের বাসায় আনার ব্যবস্থা করো। আমার ওকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছি না। ওকে, কিন্তু রুহির বাবা মা কি মেয়ের এই অবস্থায় রাজি হবে? ওকে, কয়েকদিন যাক, আমি নিজে গিয়ে ওর বাবা মায়ের সাথে কথা বলবো, তুই চিন্তা করিস না। আর এখন যাই একটু ঘুমিয়ে নে, এই কয়েকদিন অনেক ধকল গেল। বাবা, তুমি তো জানো আমি যা চাই তা নিয়েই ছাড়ি। তোমাকে আমি জানালাম, তুমি রুহিকে আমার কাছে এনে দাও, না হলে কিন্তু আমি ওকে তুলে নিয়ে আসবো, বলে দিলাম। রাতে যখন ঘুমিয়েছিলাম তখন মনে হলো আমার উপর কোনো পাথর পড়ছে, নাকি বাড়ির ছাদ ভেঙে পড়ছে কোনটা, নাকি আমি ছাদ চাপা পড়ে মারা গেছি। মরা মানুষ কথা বলে, একটা চিৎকার দেয় তো আমিও দিলাম একটা চিৎকার। কে যে আমার মুখটা চেপে ধরলো, আমি নড়তেও পারছি না। এ কোন সিমেন্টের বস্তা নাকি? রুহি সুমনে বকবক করেই যাচ্ছে, আপনি এখানে কি করছেন? আর আমার বাসার ঠিকানা কোথায় বা পেলেন? কুত্তা, বটগাছের ভূত, বানর, সাদা ছাগল, আমাকে ছাড়, আমি ভর্তা হয়ে যাব। কুত্তা, তোকে আমি সবই বুঝলাম, আপনি কি উঠবেন? আমি আপনার ভার নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। কি খান আপনি? আটার বস্তা, কুমড়ো পটাশ, গরিলা কোথাকার। আর আমি আপনাকে ভালোবাসতে পারবো কি না জানি না, কারণ আমার মনে কখনো এমন ফিলিংস আসেনি। আমি আপনাকে এখন সেই চোখে দেখিনি। আর হুট করে তো ভালোবাসি বললেই বাসা যায় না, কারণ এসব মনের ব্যাপার। জোর করে শরীর পেলেও মন থেকে ভালোবাসাটা জোর করে পাওয়া যায় না। আমার সময় লাগবে, আমি এখনো এসব নিয়ে ভাবছি না। আমি জানি না, ওর এমন ছোঁয়াতে আমার সারা শরীর কেমন যেন একটা অজানা অনুভূতি হয়। মুখে তো অনেক বড় বড় কথা বলে ফেললাম। কালকে বাপের কাছ থেকে যখন ওর সব কথা শুনলাম, আমার জন্য ওর ভালোবাসাটা এতটা প্রখর, আমি ভাবতে পারিনি যে ও আমাকে এতটা ভালোবাসে। এখন আমি ওর চোখে আমার জন্য গভীর ভালোবাসা দেখতে পাচ্ছি। তবে আমিও কি ওকে ভালোবেসে ফেললাম? ও আমাকে কিস করার সময় আমি চাইলেও আর বাধা দিতে পারি না। আর আজ হাসপাতাল থেকে আসার পর ওকে আমি খুব মিস করেছি। বারবার নিজের অজান্তে আমার ঠোঁটে হাত চলে যাচ্ছিল। কি হচ্ছে এসব আমার সাথে? পাঠকরা কি মানবে আমার এমন বদলে যাওয়া, নাকি পাঠকরা খুশি হবে? তবে পাঠকরা যাই ভাবুক, আমার মনে হয় মুগ্ধ আমার মনে একটু হলেও জায়গা করে নিছে। কারণ মন থেকে আমাকে ভালো না বাসলে ও আমার এই অবস্থাতে আমার জন্য পাগল হতো না, আমার কষ্টতে কষ্ট পেত না। এগুলো মনে মনে ভাবছিলাম। সকাল 8টায় মাম্মার ডাকে ঘুম ভাঙলো। আমি ভয়ে ভয়ে পাশে তাকিয়ে দেখলাম, না, হনুমান না নেই। উফ, কি বাঁচাটাই না বাঁচলাম। কালকে রাতের কথা মনে হতেই নিজের কাছে খুব লজ্জা লাগছে, কারণ প্রথম কোনো ছেলে আমার এত কাছে এসেছে। হঠাৎ বাপির কথাতে আমার ঘোর কাটলো। আমার মামুনিটা এখন কেমন আছে? কোনো সমস্যা হয়েছে মামুনি? এখন ব্যথাটা কি বেশি আছে? না বাপি, আমি এখন ঠিক আছি, কোনো সমস্যা নেই। আমি তো তোমার সাহসী মেয়ে, তাই না? এই সামান্য ব্যথা আমাকে কাবু করতে পারবে না। তাহলে উঠো, এখন ফ্রেশ হবে, তারপর নাস্তা করতে হবে। ঔষধ আছে, ওগুলো ঠিক টাইমে খেতে হবে। কোনো অনিয়ম চলবে না, ডাক্তার বারবার বলে দিয়েছে। আর এখন বাইরে যাও, কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো। বিছানা থেকে উঠে ফ্রেশ হলাম, নাস্তা করে কোনো রকম ওষুধ খেয়ে টিভি দেখতে বসলাম। কি দেখবো টিভিতে, কিছুই ভালো লাগছে না। তারপর গোপাল দেখলাম। কিছুক্ষণ পর কলিং বেল বাজলো।
মাম্মি দরজা খুলে কার সাথে যেন কথা বলছে। আমি একবার তাকিয়ে আবার টিভির দিকে মন দিলাম। হঠাৎ করে কারা যেন এসে জড়িয়ে ধরলো। আমি তাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলাম। তারপর হাসির রোল পড়ে গেল। আমার এভাবে হাবলার মতো তাকিয়ে থাকতে দেখে দরজার দিকে চোখ পড়তেই আবার আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি কাকে দেখছি? আমাকে এমন ভাবে জড়িয়ে ধরাতে আমি চমকে উঠছি। তারপর দেখলাম আমার জানের বান্ধবীরা, সাথে আরো অনেকজন এসেছে। আমার কলেজে পড়ে। ভালো করে দেখলাম সুমি, সুইটি, আরাফাত, নিশা, নিলয়, জাকির, সেন্টুরানা, মাহফুজ, পারভেজ, রাব্বি, রাসেল ভাইয়াকেও দেখলাম। মানে যারা আমার রেগুলার পাঠক তারা আর কি। যাদের নাম দেইনি তারা মাফ করো, যাদের নাম ছিল শুধু তাদের নামই দিছি। তারপর আরিয়ান ভাইয়াকেও দেখলাম। তার পেছনে মুগ্ধ দরজায় দাঁড়িয়ে আছে। ও মা গো, কেমন বদমাস ছেলে! সারা রাত আমাকে ডিস্টার্ব করে সকালে উনি হাজির। কি সাংঘাতিক ছেলে রে বাবা! আমার মনে হয় শান্তিতে থাকার দিন শেষ। সব ফ্রেন্ডরা আমাকে মুগ্ধর দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সবাই এসে ড্রয়িং রুমে বসে আড্ডা দেওয়া শুরু করলাম। তারপর বাপি এসে সবার সাথে কিছুক্ষণ গল্প করে অফিসে চলে গেল। তারপর সবাই মিলে ঠিক করলো পিকনিক করবে। মাম্মাকে বললে মাম্মাও রাজি হয়ে গেল। তারপর সবাই পিকনিকের জন্য আমাদের বাগানে গেলাম। সেখানে গিয়ে সবাই কাজে লেগে গেল যে যার মতো। আমি এক কোনায় চেয়ারে বসে সবার কাজকর্ম দেখছি। সবাই অনেক আনন্দের সাথেই কাজ করছে। হঠাৎ মুগ্ধর দিকে তাকিয়ে দেখি ও কাকে যেন কি বলছে, কি রকম আয়োজন করবে তা নিয়ে। ও আমার দিকে তাকালে আমি চোখ ফিরিয়ে নিলাম। আমার এভাবে বসে থাকতে ভালো লাগছে না। আমিও সুইটি আর সুমির কাছে গেলাম। আসলে ওদের এখানে আসা নিয়ে আমি প্রথমেই ডাউট ছিল। আমি সুমিকে জিজ্ঞেস করলাম, সুমি তোরা এতজন একসাথে, আর এর মধ্যে তোরা আমার ফ্রেন্ডস মারলাম, কিন্তু আরিয়ান ভাইয়া, রাসেল ভাইয়া আর ওই সাদা কাউয়াটা আসলো কেন? তোরা নিয়ে আসলি, ব্যাপারটা খুলে বলবি? সাদা কাউয়া হয়। আর এই সাদা কাউয়াটা কে রে? আমরা কি ওকে চিনি? আমি ওই মুগ্ধর কথা বলছি। ও তোদের সাথে কেন? ভালোই ভালোই বলবি নাকি তোদের জন্য কোনো 3rd ডিগ্রির আয়োজন করব? আসলে আমাদের এখানে আসার প্ল্যানটা মুগ্ধ ভাইয়ার। তুই তো এখন বাড়ি থেকে বের হতে পারবি না, কলেজেও যাবি না, তাই তোর যাতে বোর না লাগে তাই আমাদেরকে নিয়ে এখানে এসেছে। আসলে ভাইয়া তোকে খুব ভালোবাসে রে। আমরা নিজের চোখে দেখছি, তুই যখন হাসপাতালে ছিলি তখন মুগ্ধ ভাইয়া পাগলের মতো করতো। এখনকার যুগে কেউ এমন করে ভালোবাসে না। রুহি, আমি বলছি মুগ্ধ ভাইয়ার মতো ছেলে তুই কোথাও পাবি না। তুই ভাইয়াকে মেনে নে। দেখ, ভাইয়া তোর জন্য নিজের জান দিতেও 2 বার ভাববে না। ভাইয়ার চোখের তোর জন্য গভীর ভালোবাসা দেখছি। তুই একবার আমার কথাগুলো ভেবে দেখিস। কি ব্যাপার ম্যাম, আপনার মন খারাপ নাকি? আপনার জন্য এত কষ্ট করে এত কিছু করলাম, আর আপনি যদি মন খারাপ করে থাকেন তাহলে তো আমার সব কষ্ট বিফলে যাবে। কি হয়েছে আমাকে বলা যাবে? না, এমনি আমার ভালো লাগছে না তাই। আর আমি যেখানে ইচ্ছা তা করব। আপনার কি? আপনাকে সব বলতে হবে? আর যেই তো মুখ পোড়া হনুমান, তাকে নাকি দেখতে সুন্দর লাগবে। দাঁড়ান আগে একটু হেসে নেই। আপনাকে টনির মাও মেয়ে দেবে না, যেই না চেহারা, আবার নাম তার পেয়ারা। নাইজেরিয়ান উগানটা, বুনো মহিষ, কেওড়া গাছের ভূত, কুত্তার দাদা, এসব বলে চলে গেলাম। আর মুগ্ধ বেচারা হা করে আমার দিকে চেয়ে রইল। সামনে তাকিয়ে দেখি মাম্মা কোথায় যেন যাচ্ছে। আমি মাম্মার কাছে গেলাম। আর তুমি চলে গেলে এসব দেখবে কে? আমার ফ্রেন্ডসরাই বা কি ভাববে? ওরা তো মন খারাপ করবে। তারপর মাম্মা সবাইকে বলে চলে গেল। কিন্তু আমার কেন জানি মনে হলো মাম্মা আর মুগ্ধ চোখের কোনো ইশারায় কিছু বলল। আমি মুগ্ধর দিকে তাকালে ও পেছনে ঘুরে চলে গেল। এই হাদারামটা আমার বাপি মাম্মাকেও পটিয়ে ফেলছে। ধুর, আমি সেসব কথায় কান্না দিয়ে চলে গেলাম। আমি আরিয়ান ভাইয়ার কাছে গিয়ে সেদিনের জন্য সরি বললাম। তারপর আমি পানি খাওয়ার জন্য বাসায় গেলাম। পানি খেয়ে আবার রুমে গেলাম। বেডে শুলাম। শরীরটা কেমন জানি লাগছে। কোথা থেকে মুগ্ধ এসে ধপাস করে আমার পাশে শুয়ে পড়ল। এই ছেলেটি আমাকে একা থাকতে দিবে না। ইয়া খোদা, আমাকে তুমি বাঁচাও, এই কুত্তার ডিমটার হাত থেকে বাঁচাও। ওর দিকে তাকালাম, দেখলাম ও আমার দিকে তাকিয়ে আছে। ও আমার আরো কাছে আসতে চাচ্ছে। তার আগে ওকে থামিয়ে ওর বুকের উপর বসে ওকে একটা বালিশ দিয়ে মারতে লাগলাম। ও আমাকে থামাতে চাচ্ছে কিন্তু পারছে না।
ওকে আমি মেরেই যাচ্ছি। হঠাৎ আমার হাত ধরে টেনে আমার উপর উঠে বসে পড়ল। আমার 2 হাত দিয়ে ওকে কয়েকটা মারলাম। ও আমার হাত দুটো চেপে ধরে বলতে লাগলো, কালকে গলাতে রাক্ষসীর মতো কামড়ে দিয়ে দাগ করে দিছ। আমার পিঠের অবস্থা আরো খারাপ, আবার এখন দিতে চাচ্ছ? কালকে থেকে আমি কত লজ্জার মধ্যে পড়ছি জানো? এমনি তোমার মাও দেখো জিজ্ঞাসা করছে, আমি তো আর বলতে পারলাম না যে মা এটা আপনার মেয়ে করছে। কোন রকম কথা কাটিয়ে দিয়েছি। রাসেল তো এই নিয়ে আমাকে কত পচাচ্ছে জানো। তারপর রুহির দিকে তাকিয়ে দেখি ও ঘুমিয়ে গেছে। আল্লাহ, এই মেয়ে দেখছি কথা বলতে বলতে ঘুমিয়ে গেছে। তারপর ওকে ভালো করে শুইয়ে দিয়ে চলে এলাম। তারপর এখানে এসে রান্নার কাজে লেগে গেলাম। ওরা রুহির কথা জিজ্ঞাসা করাতে আমি ওদের বললাম ওর শরীরটা খারাপ, তাই ও একটু ঘুমাচ্ছে। তারপর আমি আমার বাপিকে ফোন দিয়ে জানালাম রুহির বাবা মা ওখানে পৌঁছে গেছে কিনা। আসলে আমাদের বিয়ের কথা ঠিক করার জন্যই রুহির বাবা মা আমাদের বাসায় গেছে, কারণ আমি আমার রুহিকে ছাড়া আর থাকতে পারছি না। তাই আমার কাছে ওকে একেবারে বন্দি করব, বিচুটি রানীকে, যাতে আমার থেকে আর কোথাও আর যেতে না পারে। এটা আমি আর আমার পাঠকরা ছাড়া যাতে কেউ না জানে। তারপর কাজগুলো সেরে রুহিকে ডাকতে গেলাম। 1:15 বাজে, ওর ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। তারপর আমি ওর রুমে গেলাম, আর রুহির অবস্থা দেখে আমার হার্টবিট ওখানেই থমকে গেছে। না পারছি সামনে এগোতে, আর না পারছি এখানে দাঁড়িয়ে থাকতে। আমার এখন কি করা উচিত আমি এটা ভেবে না পেয়ে ওখানেই থমকে দাঁড়িয়ে গেলাম। আমি রুহিকে এই সময় এইভাবে দেখবো ভাবিনি। আমার চোখ নামিয়ে নিলাম। নিজেরই লজ্জা লাগছে, কারণ রুহি শাওয়ার নিয়ে কেবল বের হয়েছে। ও শুধু টাওয়েল পরা ছিল। আমি যে দরজায় দাঁড়িয়ে আছি ও এখনো খেয়ালই করেনি। আমি এই প্রথম কোনো মেয়েকে এভাবে দেখছি, যার কারণে আমি একদম বরফের মতো জমে গেছি। আমি নিচের দিকে তাকিয়েছিলাম, হঠাৎ ওর চিৎকার শুনে ওদিকে তাকালাম। সবাই শুনে ফেলবে, তাই আমি দৌড়ে গিয়ে ওর মুখ চেপে ধরলাম। ও শুধু করছে। আমি ওকে বললাম চুপ, একদম চুপ। এ কথা বলে ওর মুখটা ছেড়ে দিলাম। ও বলছে, আপনার সাহস তো কম না, দরজা নক না করে রুমে ঢুকে গেলেন। কোনো মেয়ের রুমে ঢুকতে গেলে নক করতে হয়, তাও জানেন না? অভদ্র কোথাকার। ও আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমি জানি ও এখন ওর বিখ্যাত গালি দেওয়া শুরু করবে, তাই আমি ওকে বললাম, এই ড্রেসে তোমাকে দারুণ মানিয়েছে, একদম বেবি ডলের মতো। তাই আমি ওর দিকে না তাকিয়ে দৌড়ে ওখান থেকে চলে আসলাম। কিছুক্ষণ পর দেখলাম ম্যাডাম বাগানে আসলো। আমার দিকে তাকিয়ে, তোমাকে আমি দেখে নিব বলে কোথায় যেন গেল। আমি খাবার খাওয়ার জন্য সবাইকে বসে পড়তে বললাম। বাগানে মাদুর বিছানো হয়েছে, সবাই আমরা খেতে বসলাম। রুহি এসে বলল, কি কি রান্না হয়েছে? মহারানী আসুন, আমরা আপনার জন্যই অপেক্ষা করছি। আপনি যদি আইটেমগুলো দেখে আমাদের ধন্য করতেন। দেখ কত ভালো ভালো আইটেম রান্না করছি, আমরা সবাই মিলে অনেক কষ্ট করছি। পোলাও, মাটন, চিকেন, মাছ ভাজা, চিংড়ি মালাইকারি, আমের চাটনি, দই আর 7 আপ। মনে মনে রুহি সুমির দিকে তাকিয়ে বলল, দাঁড়া তোদের খাওয়াচ্ছি। এই মুগ্ধকে তোরা সাপোর্ট করার মজা তোদের আজ বোঝাবো। দরকার নেই তোদের মতো বন্ধু, আমি তোদের তালাক দিব। তোদের আজ জন্মের খাওয়া খাওয়াবো। ও আইটেমগুলো সব ভালো হয়েছে, চল খেতে বসি। সবাই গোল হয়ে বসলো। তারপর সবাই খাওয়া শুরু করার আগে রুহি চিৎকার করে উঠে বলল, আগে খাওয়া শুরু করবে, কেমন হয়েছে বলবে, তারপর সবাই খেতে পারবে। সবাই রুহির কথায় রাজি হয়ে গেল, কারণ তারা কত কষ্ট করে রান্না করলো। যদি একটু প্রশংসা পায় তাহলে তাদেরও অনেক ভালো লাগবে। রুহি প্রথমে এক লোকমা খেয়ে বলল, রান্না খুব ভালো হয়েছে, তোরা শুরু কর এবার। ওর কথা শুনে সবাই খেতে শুরু করলো। হঠাৎ রুহি বলে উঠল, মটন না করে যদি কেঁচো ভুনা আর চিকেন না করে যদি সর্ষে দিয়ে মাছের ঝোল করলে আরো ভালো হতো, আর শেষ পাতে যদি মশার চাটনি থাকতো তাহলে আরো ভালো হতো। কি বলিস তুমি? এ কথা বলে সবার দিকে তাকালো। কি বলছিস এগুলো? ততদের একদিন খাওয়াবো, তখন তোরা প্রতিদিন শুধু এগুলো খেতে চাইবি। ইয়াম, সেই টেস্টি। খা খা, এবার বেশি করে খা, দেখ কেমন লাগে। 2 দিন ভালো মেয়ে হয়েছিলাম, তাই তোরা মাথায় উঠে নাচছিলি। এবার দেখ, সাথে পাঠকরাও মনে করছে আমি বদলে গেছি, কিন্তু না, আমার নাম রুহি। আমি কি জিনিস এটা এখন কেউ বোঝনি বাচ্চু। কি হলো, তোরা খাওয়া বন্ধ করে দিলি কেন? খা, শুরু কর, অনেক মজা হয়েছে তো রান্না।
তারপর আমি মুগ্ধার পাশে গিয়ে বসলাম। বেচারা প্রথমে যে ভাতটুকু মুখে দিয়েছিল ওটা মুখে নিয়েই গালে হাত দিয়ে বসে আছে। আরে কি হলো, খেয়ে নিন, রান্না তো অনেক ভালো হয়েছে। তারপরও যখন আবার ভাত মুখে নিতে যাবে তখন আমি আবার বললাম, মন খারাপ করবেন না, আমি নিজের হাতে ওই আইটেমগুলো রান্না করে খাওয়াবো, আপনাকে এইসব খাওয়ানোর দায়িত্ব আমার। তারপর আমার দিকে তাকিয়ে উঠে চলে গেল। আমি আমার খাওয়া শেষ করলাম, তারপর মেডিসিন নিলাম। এসে দেখি সবাই খুব মজা করে খাচ্ছে। নিশ্চয়ই এই কুত্তার ডিমটা কিছু বলছে ওদের। আমার খুব সুন্দর মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টকটক দুষ্টু একটা বুদ্ধি আসলো। ধুর, দুষ্টু বুদ্ধি কেন বলছি, এটা তো ভালো বুদ্ধি। এই পাঠকরা আর আমার মা বাবা আর পাড়া প্রতিবেশীরা টিচার ছাড়া তো কেউ বলে আমি দুষ্টু। যদি দুষ্টু হতাম তাহলে আরো কেউ বলতো, ও রুহি, আসলে তো তোর মাথায় অনেক বুদ্ধি। এত বুদ্ধি নিয়ে কি করে যে ঘুমাই আমি, নিজের প্রশংসা নিজে করতেই এত লজ্জা লাগে। আমাকে কালকে রাত থেকে অনেক জ্বালিয়ে মারছো, এবার দেখো মুগ্ধ বাবাজি তোমার গাড়ির কি হাল করি। আমার সাথে তুমি লাগছো, এবার তুমিও বুঝবে তুমি কার প্রেমে পড়ছো। তারপর আমি ওর গাড়ির কাছে গেলাম। এই গাড়িটা তো মাম্মার গাড়ির মতো। মাম্মা তো নেই, আর মাম্মা তো গাড়িতেই গেল, আর রাসেল আর আরিয়ান ভাইয়ার গাড়ি তো ওই দিকে রাখা, তবে এটা ওই বদমাস্টারই হবে। তারপর সুন্দর করে একটা আঠা লাগালাম, আঠার উপর দিয়ে কয়েকটা ডিম ভেঙে দিলাম। বাহ, দারুণ লাগছে, নতুন মডেলের গাড়ি। ডিমগুলো ভেঙে দেওয়াতে এগুলো আঠার মতো আটকে গেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। কয়েকটা ফুল ছিঁড়ে লাগিয়ে দিলাম, বাহ একদম ইউনিক। আমি হাত ধুতে গিয়ে দেখি আমার হাতেও আঠা লেগে গেছে। ইয়া খুদা, এখন কি হবে? তারপর কোনো রকম এটা ওটা দিয়ে আঠাগুলো তুলে বাইরে গেলাম। ওরা কি নিয়ে যেন কথা বলছিল, আমিও ওদের সাথে যোগ দিলাম। সবাই ঠিক করলো লেকের ধারে যাবে বেড়াতে, আমিও যাব, তাই রেডি হতে গেলাম। এসে গেছি, ওরা পিকনিকে সব কিছু গুছিয়ে নিয়েছে। আমরা গাড়িতে যাব, তাই যেখানে গাড়ি রাখা আছে ওখানে গেলাম। সবাই গাড়ির এই অবস্থা দেখে একে অপরের দিকে তাকাতে লাগলো। আমি মুগ্ধর দিকে তাকালাম, বেচারা অবাক হয়ে গাড়ির দিকে তাকিয়ে আছে। ইস রে, আমার যে কি খুশি লাগছে। আমাকে অবাক করে দিয়ে মুগ্ধ হাসতে লাগলো, আর আমি ওর দিকে তাকিয়ে আছি। ম্যাম, এটা আমার গাড়ি না, এটা আপনার মায়ের গাড়ি। এই গাড়িতে কি যেন সমস্যা হয়েছে, তাই আপনার মা আমার গাড়িটা নিয়ে গেছে। তবে গাড়িটা কিন্তু সাজানোটা দারুণ হয়েছে। বেচারা রুহি, মাম্মা আজ এসে আমাকে তেলাপোকা ভর্তা করবে। এখন আমার কি হবে? রাসেল আর আরিয়ান ভাইয়ার গাড়ি সবাই উঠে চলে গেল, আমি আর মুগ্ধ দাঁড়িয়ে থাকলাম। তারপর মুগ্ধ বলল, আজ আমরা প্রেমের যানবাহনে যাই। আরে ভয় পেও না, আমি তোমাকে খেয়ে ফেলবো না। প্রেমের যানবাহন, এটা আবার কি? আমি তো কোনোদিন এই গাড়ির নাম শুনিনি, আর আপনাকে আমি ভয় পেতে যাব কোন দুঃখে? চলুন। আরে বোকা, প্রেমের যানবাহন হলো রিক্সা, ওটাতে নাকি কাপড়রা ঘুরে অনেক মজা পায়। চলো আজকে আমরা ট্রাই করে দেখি। তারপর রিক্সাতে উঠলাম। কিছু দূর যাওয়ার পর আমি ওর কোমরে হাত রাখলাম, ও কিছুটা কেঁপে উঠল। তারপর আমার দিকে রাগি চোখে তাকালে আমি হাত সরিয়ে নিলাম, না হলে রিক্সাওয়ালার সামনে আর মাঝ রাস্তায় ইজ্জতের লাচ্ছি করে দিত। তারপর লেকের কাছে পৌঁছে গেলাম, গিয়ে দেখি ওরা সবাই আড্ডা দিচ্ছিল, আমরাও আড্ডায় বসলাম। কিছুক্ষণ পর আমি সবার জন্য আইসক্রিম নিয়ে আসলাম, সবাই দিলাম। তারপর বিচুটি রানীকে দিলাম, ওর নাকি দুইটা ছাড়া হয় না, তাই আমারটাও ওরে দিলাম। সবাই গল্প করছে আর খাচ্ছে, কিন্তু এই মেয়ে দেখি ওর অন্যদিকে কোনো খেয়াল নেই। ও ওর খাওয়াতেই ওর মনোযোগ। আমি ওর হাত থেকে অর্ধেক খাওয়া আইসক্রিমটা নিয়ে নিলাম। ও তখন ভ্যা ভ্যা করে কান্না করে দিল। আমার ওর দিকে তাকিয়েছিলাম। তারপর আমি ওর মুখ চেপে ধরে বললাম, চুপ কর মা, থুকু বউ, এভাবে কাঁদলে পাবলিকের মায়ের একটা মাটিতে পড়বে না। বাসায় যাওয়ার সময় অনেকগুলো কিনে দিব, প্রমিস। তারপরও চুপ হলো। হঠাৎ আরিয়ান ভাইয়া বলে উঠল, একটা গুড নিউজ আছে। আমরা সবাই ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া বলল, আমরা সবাই আরিয়ান ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া বলল, ভাইয়ার আর সুমির বাড়ির লোক তাদের রিলেশনশিপটা মেনে নিয়েছে, আর খুব তাড়াতাড়ি তাদের বিয়ে। আমরা সবাই চিৎকার করে উঠলাম। ভাইয়া অনেক ভালো ছেলে, একটা ভালো জবও করে, তাই কেউ আর বাধাও দেয়নি।
আমরা ভাইয়ার কাছ থেকে ট্রিট চাইলাম। ভাইয়া বলল দিবে। আমরা সবাই মিলে আশপাশটা ঘুরে দেখতে লাগলাম। তারপর আমরা মেয়েরা ফুচকাওয়ালার কাছে এসে ধপাস করে বসে পড়লাম। এই, তোমরা এই পচা জিনিসটা এত পছন্দ করো কেন? কি যে আছে এই অখাদ্য জিনিসটাতে? আমার তো দেখলেই মেজাজটা বিগড়ে যায়। আর এই জিনিসটা এমন করে খায় যেন মনে হয় অমৃত খাচ্ছে। ও পাগলের কথায় কান দিস না। ওর কথায় মেজাজ বিগড়ে গেলে ফুচকাটা মজা করে খেতে পারবো না। আর ও ওর মতো বকতে থাক। আমি একটু পর উপদেশ দেওয়াটা বের করছি, দাঁড়া। আমরা একটা প্রতিযোগিতা শুরু করলাম। আমাদের দেখে সব ছেলেরাও যোগ দিল, শুধু মুগ্ধ ছাড়া। আমি ওকে শুনিয়ে শুনিয়ে বললাম, এই তোরা ভিতর ডিমটাকে নিয়ে ঘুরছিস কেন? যা হাতে ললিপপ ধরিয়ে দে, তারপর বাসায় পাঠিয়ে দে। আমি জানি এখন এগুলা খেলে আমার অ্যালার্জি বের হবে, তবু ওর কথায় আমি বসে পড়লাম। দেখি আমার বিচুটি রানীকে হারিয়ে ওর মুখের করুণ অবস্থা না দেখলে আমিও শান্তি পাবো না। কেউ রুহির সাথে কম্পিটিশন করবে না, আর আমি তো ওকে ছাড়বো না। আমি ওকে বললাম, আর যদি জিতে যায় তাহলে আমাকে কি দিবে? যা চাইবেন তাই দিব, আগে আমাকে হারিয়ে তো দেখান। বড় বড় কথা তো সবাই বলে। ওকে, আপনি বলেন আপনার কি চাই? আমাকে তোমার মনে জায়গা দিতে হবে, আমাকে ভালোবাসতে হবে, আমার দুষ্টু জিএফ থেকে আমার দুষ্টু বউ হতে হবে, আমার সারা জীবনের পথ চলার সাথী হতে হবে। তুমি কি আমার কথাতে রাজি? আমি রাজি। কারণ আপনার সাথে ফুচকা খাওয়াতে, কারণ আমার সাথে ফুচকা খাওয়াতে এখন পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি। আর আপনি যদি আমাকে হারাতে পারেন তাহলে এই এখন থেকে আপনাকে আমি আমার বিএফ বলে মানব। আর যদি হেরে যান তাহলে আপনাকে কঠিন থেরাপি দিব, মনে থাকে যেন। ওকে, শুরু করো। আজ আমি তোমাকে হারিয়েই ছাড়বো। আর এ না হলো আমিও তোমার দুষ্টু জিএফ এর রোমান্টিক বিএফ না? তারপর আমরা শুরু করলাম। আমি যতই ফুচকা খাচ্ছি ততই আমার পুরো শরীরের রেশ দেখা দিচ্ছে। না, এই মেয়ে আসলেই খাদক। ইয়া খোদা, আমাকে রহম করো। আমরা 45টা খেয়ে ফেলছি। রুহি আমার দিকে বারবার তাকাচ্ছে। আমিও থেমে নেই। এভাবে চলতেই থাকলো আমাদের প্রতিযোগিতা। আমার অবস্থাও খারাপ হওয়া শুরু করছে। সবাই আমাকে থামতে বলছে, আমি থামছি না। আজ আমার ভালোবাসাটা আমি আদায় করে নিব। তারপর 58টা খাবার পর রুহি থেমে গেল, আর আমি 59টা খেয়ে জিতে গেলাম। আর সবাই একসাথে ইয়াহু করে উঠল। রুহির মুখের দিকে তাকিয়ে দেখলাম ও মাথা নিচু করে আছে। আমি ওকে ডাক দিলাম, রুহি। তারপর আর কিছু দেখতে পাচ্ছি না, আমি মাটিতে পড়ে গেলাম। তারপর সবাই মিলে আমরা মুগ্ধকে হাসপাতালে নিয়ে যাই, একটা অ্যালার্জি আর একটা ঘুমের ইঞ্জেকশন পুশ করে। 3 ঘন্টার জন্য মুগ্ধকে ঘুম পাড়িয়ে রাখা হলো। রুহি ওখানে মুগ্ধর পাশে বসে থাকে। মুগ্ধর যখন ঘুম ভাঙলো তখন দেখে মুগ্ধর একটা হাত ধরে অনবরত রুহি কেঁদেই যাচ্ছে। মুগ্ধ রুহিকে আস্তে করে ডাকলো। রুহি আমার ডাক শুনে আমার দিকে একবার তাকিয়ে মুগ্ধর বুকে ঝাঁপিয়ে পড়লো। মুগ্ধকে ঝাপটে ধরে রুহি কেঁদেই চলেছে। মুগ্ধর ঠোঁটের কোণায় এক বিজয়ের হাসি। মুগ্ধ রুহিকে জড়িয়ে ধরে বলল, আমার বিচুটি রানীকে একদম কান্না মানাচ্ছে না, তবে এভাবে এরকম প্রতিযোগিতা করতে আর রাজি না। তুমি যদি বলো কে কতক্ষণ লিপ কিস করতে পারে, এটা নিয়ে প্রতিযোগিতা করতে রাজি আছি। আমি এক পায়ে রাজি, কি বলো বিচুটি রানী? তারপর মুগ্ধকে রিলিজ দিয়ে দিল। তারা সবাই বাসায় চলে গেল। তার পরের দিন সকালে রুহি ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য ডাইনিং টেবিলে বসলো। তার বাপিও আসলো। খাওয়ার মাঝে বাপি বলে উঠলো, মামুনি তুমি কি কাউকে পছন্দ করো? যদি করে থাকো তাহলে ভুলে যাও, তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। আশা করি তোমার এই বিষয়ে কিছু বলার নেই। তারপর বাপি উঠে চলে গেল। আমি এখন পুরোপুরি সুস্থ, তাই কলেজের জন্য বের হলাম। মাঝ রাস্তায় গিয়ে দেখছি একটা ছেলে একটা মেয়েকে বিরক্ত করছে। আমার মাথা গেল গরম হয়ে। এখন বাপির রাগ এর উপর তুলবো। অনেকদিন অফিসে যাইনি, তাই আমি অফিসের জন্য বের হলাম। অফিসে গিয়ে ম্যানেজারের থেকে ফাইলগুলো নিয়ে কাজ করছিলাম। হঠাৎ অফিসের মধ্যে কে যেন চিৎকার করছে। কার এত বড় সাহস আমার অফিসে এসে এত সাহস দেখিয়ে এভাবে কথা বলছে? আমিও দেখার জন্য বের হয়ে দেখছি। বাইরে বের হয়ে দেখি আমার গুন্ডিটা এভাবে চিৎকার করছে। আমি ওর সামনে গিয়ে ওকে বললাম, তুমি এখানে কি করো? আর আমার অফিসের স্টাফকে তুমি এভাবে ধরে মারছো কেন? আর ছেলেটার শার্টটা তো ছিঁড়ে যাবে, এভাবে টানছো কেন? ও তোমাকে কি করছে যে তুমি ওকে এভাবে মারছো? দিন দিন তোমার সাহস বেশি হয়ে যাচ্ছে। এবার কিন্তু তুমি বেশি বেশি করছো। আমি বেশি বেশি করছি?
আপনার অফিসের স্টাফ রাস্তার মাঝখানে মেয়েদের ওড়না ধরে টান দেয়, তাতে কিছু হয় না। আর আমি যদি তাকে উচিত শিক্ষা দেই তাহলে আমার দোষ। আমি এসব দেখে চুপ করে থাকবো না। আমার একটা কথা কান খুলে শুনে নিন। ছাত্ররা খারাপ রেজাল্ট করলে যেমন টিচারদের কথা শুনতে হয়, সেরকম আপনার অফিসের স্টাফরা যদি এরকম বেয়াদবি আবার করে তাহলে এবার এসে আপনাকে কেলিয়ে যাব। আমার কথাগুলো আশা করি শুনেছেন। তারপর একজনকে জিজ্ঞাসা করে মুগ্ধর কেবিনে গিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে বসে পড়লাম। রুহিকে কথা শোনানো। দাঁড়া মুগ্ধর বাচ্চা, আজ আমার শ্বশুরের নাম ভুলিয়ে দেবো তোকে। ওখানে দাঁড়িয়ে থেকে অবাক হয়ে ওর কথাগুলো শুনলাম। তারপর ম্যানেজারকে সন্ধ্যায় মিটিং করার কথা বলে চলে আসলাম। মুগ্ধ চলে যাওয়ার পর সব স্টাফ অবাক হয়ে গেছে, কারণ মুগ্ধকে ওরা সবাই ভয় পায়। ও ওর মুখের উপর কেউ এভাবে কথা বলবে, কেউ ভাবতে পারিনি এটা। আজ অফিসে যে মিটিং এর কথা মুগ্ধ বলল, তাতেই সবাই বুঝে গেছে আজ একটা ছোটখাটো ঝড় বয়ে যাবে। তারপর মুগ্ধ সবাইকে কাজে যেতে বলল। ও নিজেও ওর কেবিনে চলে গেল। গিয়ে দেখলো রুহি ওর ল্যাপটপে কি যেন দেখছে। মুগ্ধর কাছে গিয়ে দেখলো রুহি পাবজি খেলছে, কানে মুগ্ধর হেডফোনটাও আছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। তারপর আমি আর কিছু না বলে ফাইলগুলো দেখতে বসলাম। কিছুক্ষণ পরে বলছে, মার মার, ওকে ধর, বোম মারো তাড়াতাড়ি। এভাবে চিৎকার করছে যে আমি তাতে আমার কাজ করতে পারছি না। আমি উঠে গিয়ে ওর কাছ থেকে সব কেড়ে নিলাম। ল্যাপটপটা টেবিলে রেখে ঘুরতে যাব, অমনি দৌড়ে এসে আমার গলায় কামড়ে ধরলো। ওকে কোনো রকম ছাড়ালাম। তারপর আমি ওর ঠোঁটে কামড় দিয়ে ধরলাম। ও এবার ছটফট করতে লাগলো। আমি ছেড়ে দিলাম। ও এবার কেটে দিল। আমি এবার ওর কোমর ধরে লিপ কিস শুরু করলাম। আর ও আমাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি ছেড়ে দিলাম নিজে থেকে। বাচ্চা মেয়ে যদি দম বন্ধ হয়ে মারা যায়। আপনি আসলেই অসভ্য। আমি আপনাকে কামড় দিলাম, আপনিও দিলেন, কিন্তু এটা আবার করলেন কেন? জান, তোমার ঠোঁটে কামড় দিলাম, তুমি ব্যথা পেয়েছো, তাই লিপ কিস করে দিলাম। তুমি জানো না বিষে বিষে বিষক হয়। আপনি আসলে খুব খারাপ। আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে দেন। বাসায় বাপির উপর রাগ করে কিছু খাইনি। তাড়াতাড়ি করেন, এক কাজ করেন, আমার জন্য নুডলস, একটা ডিউ, একটা পিৎজা আর একটা আইসক্রিম। আমি আবার বেশি খেতে পারি না। কি বলবো কিছু বলার নাই। ওর কথা মতো অর্ডার করলাম। 30 মিনিট পর ওগুলো নিয়ে এসে ওর সামনে দিলাম। ও খাওয়া শুরু করলো। আমার একটা ফোন এলো। আমি কথা বলা শুরু করলাম। 15 মিনিট কথা বলার পর পেছনে তাকিয়ে দেখি রুহি নেই। আমি ওকে খুঁজতে লাগলাম। তারপর দেখলাম ও আমার অফিসের বেলকনির রেলিং ধরে ঝুলছে। কয়েক রেলিং উপরে উঠে কি যে দেখছে। ওর কাছে গিয়ে বললাম, কি দেখছো? আমাকে একটা গাছটা দিবেন? আপনার ব্যালকনিতে তো অনেক গাছ, এই যে নরম পাতা, কি যেন নাম, ও হ্যাঁ মনে পড়েছে, লেটুস পাতা। আমার একটা খরগোশ আছে, নাম কিট্টু। ও এই লেটুস পাতা খেতে খুব ভালোবাসে। এটা আমি নিয়ে যাব কেমন? আসলে আমরা সবাই ডাইনিং টেবিলে খাই, আমার কিট্টুরও তো খেতে মন চায়, তাই না? আমি ওরে টেবিলে বসে খাওয়াচ্ছিলাম আর আদর করছিলাম, তখন বাপিও খাচ্ছিল, কিন্তু বাপির থালায় কিট্টুর একটা পশম পড়লে ব্যাস, এগুলো বাপি খেয়ে নিল। তারপর বাপির ম্যাঙ্গো কাম হলো। তারপর কিট্টুকে ছাদে রেখে দিছে, আর আনতে দেয়নি। তারপর রুহির চোখের পানি আর নাকের পানি মুগ্ধের শার্টে মুছলো। আর পাশের বাসায় একটা মহিলা একটা খরগোশ আছে, আমার কিট্টু ওরে ভালোবাসে, তাই ওর সাথেই দিব। আপনাকে দাওয়াত দিব, আপনি একটা উপহার নিয়ে দাওয়াত খেতে আসবেন কেমন? রুহির দিকে তাকিয়েছিল আর ওর কথা শুনছিল। তারপর বলল, আরিয়ান ফোন করছিল, তাদের বিয়ের দিন ঠিক হয়ে গেছে। আগামী 10 তারিখে বিয়ে, 6 তারিখে ব্যাচেলার পার্টি ছেলেদের, 7 তারিখে ব্যাচেলার পার্টি মেয়েদের, 8 সঙ্গীত, 9 তারিখে গায়ে হলুদ, 10 তারিখে বিয়ে। ম্যাম, কবে শপিংয়ে যাবেন আমাকে বলবেন, আমি আপনাকে নিয়ে যাব, বুঝলেন না? আপনি যান। একথা বলে হনহন করতে করতে চলে গেল। যা বাবা, কি এমন বললাম আমি? মুগ্ধ ওখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় আবার ওর কেবিনে ঢুকে লেটুস পাতার গাছটা টপটা নিয়ে চলে আসলাম। আমি মুগ্ধর অফিস থেকে বের হলাম। তারপর বাসায় চলে গেলাম। ওই কুত্তি বেয়াদব শাকচুনিটার বিয়ে ঠিক হলো। আমাকে না জানি ওই বদমাসটাকে আগে জানালো। ওর এত বড় সাহস! দাঁড়া, তোর বিয়ে করার মজা বুঝাবো তোকে। আমি তোকে যে কি করব, দাঁড়া, তোকে পরে দেখে নিব। আগে আমি একটু আমার কিট্টু সোনাকে দেখে আসি।
ছাদে আসলাম। তারপর কিট্টুকে নিয়ে ওয়াশরুমে গেলাম। ওকে ডাব শ্যাম্পু দিয়ে গোসল করালাম। আমি ওর সাথে গোসল করলাম, সাথে আমার বাথরুম সঙ্গও ছিল। তারপর কিট্টুকে খেতে দিলাম। ও ছোলা খেতে খুব ভালোবাসে, আর সাথে লেটুস পাতাও দিলাম। আর কিট্টুকে দোয়া করে দিতে বললাম যাতে মুগ্ধ টুইন বেবি হয়, ওর বাচ্চা ওকে যেন শুধুই কামড় দেয়। আমি কিট্টুকে নিয়ে ওর জিএফ এর সাথে দেখা করতে নিয়ে যাচ্ছিলাম। তখন পাড়ার কয়েকজন ছেলে মেয়ে আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছি। আমি ওদেরকে কিট্টু সব কথা বললাম। অফিসেই কাজ করছিলাম, একটু পর দেখলাম রুহি ফোন দিয়েছে। তখন পানি খাচ্ছিলাম, ম্যাডামের মনে হয় রাগ কমেছে। রুহির ফোন রিসিভ করলাম। তারপর এই যে শোনেন, একটা কথা জানার জন্য ফোন দিলাম। আসলে আপনি কি সুন্নতে খতনা করেছেন? শোনেন, যদি না করে থাকেন তাহলে ওটা করার সময় আমার কিট্টুকেও সাথে করে নিয়ে যাবেন। আমার কিট্টু নাকি করে নাই, আর এজন্য নাকি ওর এখন বিয়ে দেওয়া যাবে না। যাওয়ার সময় মনে করে নিয়ে যাবেন কিন্তু, আর বেশি ভয় পাবেন না। দরকার হলে আমাকে সাথে নিয়ে যান, আমি আপনার সামনে দাঁড়িয়ে থাকবো নি, কেমন? আমি আপনার হাত ধরে থাকবো, তাহলে আপনার আর ভয় লাগবে না। ওকে বাই, টাটা বাই। ওর কথা শুনে আমার বিষম লাগলো, মনে হচ্ছে মুখের পানি মাথায় চলে গেছে। আমি কাশতে কাশতে আমার অবস্থা খারাপ। ও আমাকে কি বলল? খরগোশের খতনা দিবে, আর আমার খাতনার সময় ও সামনে দাঁড়িয়ে থাকবে? ইয়া খোদা, এই দিনও দেখার বাকি ছিল। বিএফ এর খাতনাতে জিএফ সামনে দাঁড়ানো। তারপর চিৎকার করে ওঠে, না, এ হতে পারে না। ও খোদা, এই কোন মেয়ের পাল্লায় পড়লাম? আর কি কোনো মেয়ে ছিল না যে এই এলিয়েনটার প্রেমে পড়তে হলো? আর কত লজ্জায় পড়তে হবে আল্লাহ, তুমিই জানো। ওই মেয়ের মাথায় একটু বুদ্ধি দাও। আর আমি পাগলের মতো কি বকছি? আমার তো কাজ কমপ্লিট করা আছে। আমার মনে হয় এই মেয়ে জানেই না ও যা বলে গেল। এসবের মানে কি? মাম্মার কাছে গেলাম, দেখলাম মাম্মা বাঘিনীর মতো করে তাকিয়ে আছে। কিছু বলতে যাব, তার আগেই কলিং বেল বাজলো। খুলে দেখি সুমি এসেছে। কথা বলবো না তাই সোজা গিয়ে সোফায় বসে পড়লাম। তারপর পাশে তাকিয়ে দেখি ঝাড়ু পড়ে আছে। হয়তো বুয়া রুম ঝাড়ু দিতে দিতে কোনো কাজে গেছে। হঠাৎ রুহি মুগ্ধকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। তারপর একটা প্যাকেট আর মিষ্টির প্যাকেট নিয়ে বসে পড়লো। হলুদের অনুষ্ঠান শেষে সবাই নাচ করছে। সুমির কাজিনরাও একে একে নাচ করলো। সুমিও একটা গানে নাচলো। এবার মুগ্ধ আর রুহির পালা। ওরা একটা গানে নাচা শুরু করলো। মুগ্ধ রুহিকে নিজের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে, কারণ রুহি কাপড় ডান্স পারে না। রুহি পারে সব উড়াধুরা নাচ। হঠাৎ ড্যান্সের মাঝেই রুহি মুগ্ধকে যা বলল তা শুনে মুগ্ধ চিন্তায় পড়ে গেল। মুগ্ধ রুহির কথা শুনে গলা শুকিয়ে গেছে, কারণ সেখানে এতগুলো মানুষ। আসলে রুহি শাড়ির কুচি খুলে গেছে মুগ্ধর পায়ের সাথে বেঁধে, তাই ও কি করবে ভেবে পাচ্ছে না। গানটাও শেষের দিকে, তবু মুগ্ধ রুহিকে জড়িয়ে ধরল পেছন থেকে। তারপর রুহিকে টান দিয়ে ওর কোলে তুলে নিল। সেই সময় গানটা শেষ হলো। মুগ্ধ ফাঁকা জায়গায় নিয়ে গেল। তারপর বলল, নাও, এবার শাড়িটা ঠিক করে নাও। কুত্তা বদমাস, তোর সাথে এজন্য নাচতে চাইনি। আমার শাড়িটাই খুলে দিল। তুই পর শাড়ি, তোকেই এখন শাড়ি পরাবো আমি। আমি তো শাড়ি পরতেই পারি না, তাহলে কি করে আমি এখন শাড়ি ঠিক করব? আচ্ছা, সব বুঝলাম, এবার একটু চুপ করো। আর আমি ওকে কুচিগুলো করে দিলাম। তারপর গুছতে বললাম। ও তাকিয়ে আছে। তারপর আমি ওকে মজ করে গুজে দিতে চাইলাম। ও খপ করে নিয়ে গুজে নিয়ে হন হন করতে করতে চলে গেল। দাঁড়া বদমাস পোলা, তোরে আমি কি করি? আমার সাথে মজা করা? নিজে নিজে বক বক করতে করতে হেঁটে যাচ্ছিল, আর অমনি একজন মহিলার সাথে ধাক্কা খেলো। রুহি সরি বলে চলে যাচ্ছিল। তখন মহিলাটি বলে উঠল, খুব বেয়াদব মেয়ে তো তুমি, আর চোখ কোথায় রেখে হাঁটো, অসভ্য মেয়ে। ওই মুটকি, কি বললি তুই? আমি কি তোর ঘরে চুরি করতে গেছি, নাকি তোর ছেলেকে বিয়ে করতে চাইছি যে তুই আমাকে অসভ্য বললি? একদম চুপ কর, না হলে লোক জড়ো করে বলবো তুই আমাকে অকারণে বাজে কথা বলছিস। তখন বুঝবি আমি কি জিনিস। এ কথা বলে রাস্তা দিয়ে এলাম, তারপর হাঁটতে লাগলাম। মুগ্ধ এসে আমার সামনে গাড়ি থামালো। আমি যেতে চাইনি, আমাকে জোর করে কোলে তুলে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিল। বাসায় নামিয়ে চলে গেল। পরের দিন সুমির বিয়ে, গেট ধরা, জুতো লুকানো, সব মিলিয়ে বিয়ে সমাপ্ত হলো। সুমিকে বিদায় দিয়ে আমি বাসায় চলে এলাম।
এইভাবেই আবার আগের মতো নিয়ম মাফিক আমার দিনগুলো যাচ্ছিল। এভাবে 1 মাস চলে গেল। তারপর বাপি মাম্মাও বলল আমার আর মুগ্ধর বিয়ে ঠিক করেছে। প্রতিটা মেয়ের নিজের মেয়ের বিয়ে নিয়ে কিছু আলাদা ইচ্ছে থাকে, আমারও আছে। পরশু আমাদের গায়ে হলুদ। আজ আমি আর মুগ্ধ শপিংয়ে এসেছি। আমি মুগ্ধ ড্রেস চুজ করছি আর মুগ্ধ আমার। তারপর মুগ্ধ বিল পেমেন্ট করতে গেল। হঠাৎ আমার একটা টেডি বিয়ারের দিকে নজর গেল। ওটা আমি নেওয়ার জন্য হাত বাড়ালাম আর অমনি একটা বাচ্চা এসে নিয়ে নিল। বাবু, এটা আমি আগে পছন্দ করছি, আমাকে দিয়ে দাও। বড় হলে তোমার ভালো বর হবে, দোয়া করে দিলাম। এবার দাও। না, এটা আমি নিব। আমি তোমারে দোয়া করলাম আমার মতো 10টা মেয়ে হোক। না, একে ভালো করে বললে হবে না। তাই আমি ওর কাছ থেকে কেড়ে নিলাম আর ও চিৎকুর দিয়ে কাঁদতে লাগলো। আর কিছু মানুষ জড়ো হয়ে গেল। আমি বোকার মতো দাঁড়িয়ে থাকলাম। বাচ্চাটা বলছে, এই পচা মেয়েটা আমারে ভয় দেখাইতে আমার পুতুল নিয়ে দেয়। খোদা, আমি মানুষকে এইভাবেই ফাঁসাই, আর আজ এ আমাকে ফাঁসিয়ে দিল। তারপর আমার হাত থেকে বাচ্চাটা টেডি বিয়ার নিয়ে চলে গেল। আমি বাচ্চাটার দিকে তাকালাম, ও আমাকে চোখ মারলো। পর আমি মুগ্ধর কাছে এলাম, দেখলাম কোথা থেকে একটা মেয়ে এসে ওকে জড়িয়ে ধরলো। আর আমি মুগ্ধর দিকে তাকিয়ে আছি। মুগ্ধ খুব হাসি হাসি মুখ করে কথা বলছে। আমি আর কিছু না বলে চলে আসলাম। তারপর শাওয়ার নিয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি ড্রয়িং রুমে মুগ্ধ বসে বাপের সাথে কথা বলছে। তুই আমার বাসায় কি করছিস? তাড়াতাড়ি বের হবি, না হলে আজ তোকে আমি তোর শ্বশুরের নাম ভুলিয়ে দেব। আমার সামনে তুই অন্য মেয়েকে জড়িয়ে ধরিস। বুয়া, তাড়াতাড়ি হকি খেলার লাঠিটা নিয়ে আয়। বুয়া, তাড়াতাড়ি। আরে তুমি কথা তো শুনবে, তাই না? আর এত হাইপার হচ্ছ কেন? বসো, আমরা ঠান্ডা মাথায় কথা বলি। রাখ তো ঠান্ডা মাথা, আর কোনো কথা শুনবো না। তুই বের হবি কিনা বল। কাল যার গায়ে হলুদ সে অন্য মেয়েকে জড়িয়ে ধরে, তাও আবার আমার সামনে। লুচু কোথাকার বেয়াদব ছেলে, কুত্তার ডিম, উগান্ডা। তোর কোনো কথা শুনবো না, তুই তাড়াতাড়ি যা এখান থেকে। এসব বলে আমি আমার রুমে চলে এলাম। মুগ্ধ রুহির বাপিকে বলে রুহির রুমে এসে দেখে রুহির রাগে নিজেই নিজের চুল ছিঁড়ছে। মুগ্ধ এগিয়ে এসে ওর পাশে বসলো। তারপর রুহি চলে যাচ্ছিল। মুগ্ধ জোর করে হাত টেনে বসালো। তারপর মুগ্ধ রুহিকে শক্ত করে জড়িয়ে ধরলো আর রুহিও একদম শান্ত বাচ্চা হয়ে গেল। বোকা মেয়ে, ওটা আমার কাজিন। ওরা ইউকেতে থাকে। এখানে দেখার হয়ে যাওয়ার কারণে আমাকে জড়িয়ে ধরছে। আর ও যেখানে মানুষ, সেখানে কাউকে জড়িয়ে ধরা কমন একটা ব্যাপার। রাগ করে না জান, আমি শুধুই তোমার। আর তুমি আমাকে রেখে চলে আসলে। শপিং ব্যাগগুলোতে রেখে চলে এসেছো, তাই দিতে এলাম। আমাকে ভুল বোঝো না রে, তুমি একমাত্র মেয়ে যাকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি। এ কথা বলে ওর মুখটা তুলে কপালে একটা কিস করলাম। এই, তোমার কিট্টুর সাথে আমাকে দেখা করাবে না? করবো তো, তাহলে ছাদে চলো। আমি ওকে ছাদের রাস্তা দেখিয়ে কফি করে ছাদে গেলাম। দেখলাম ও কিটুকে কোলে নিয়ে বসে আছে। তারপর আমি ওর হাতে কফি দিয়ে বললাম, এই আপনাদের খতনা দেওয়ার দিনটাই তো ঠিক করা হলো না। কফি কেবল মুখে দিয়েছি, ওর কথা শুনে বিষম খেলাম। তারপর আমি ওকে এই বিষয়টাই পরিষ্কার করে বললাম। দেখলাম ও লজ্জা পাচ্ছে। আমি আর ওকে কিছু বললাম না, কারণ এটাতে আমি লজ্জা পাবো। তারপর ছাদ থেকে নেমে এলাম। রুহির বাপ্পি মাম্মাম তো ডিনার না করে আসতে দিবে না, তাই ওদের সাথে ডিনার করতে বসলাম। রুহি আমার সামনের চেয়ারে, বাপ্পি আর মাম্মাম পাশাপাশি। হঠাৎ খেয়াল করলাম রুহি আমার পায়ে সুরসুরি দিচ্ছে। আমি ওদিকে তাকালাম। ও কিছুই জানে না, এমন একটা ভাব ধরে আছে। আমিও কিছু বলতে পারছি না, কারণ পাশে বাপি মাম্মাম বসে আছে। আর সহ্য করতে পারছি না। রুহি আস্তে আস্তে ওর পা উপরে উঠাচ্ছে। আমি ওর পা আমার পা দিয়ে চেপে রাখলাম। হঠাৎ বলে উঠলো, মাম্মা মুগ্ধকে খাবার দাও, ওর তো প্লেট খালি। আর রুহির মাম্মাও রুহির কথা শুনে সবাইকে আরো বেশি বেশি করে দিচ্ছে। আর মুগ্ধ রুহির এই অসহায়ভাবে তাকিয়ে আছে। খাও বাচ্চা, আমার সামনে তুমি অন্য মেয়েকে জড়িয়ে ধরেছ, আর আমি তোমাকে ছেড়ে দিব ভাবলে কেমনে? আমিও রুহি, আমাকে এখনো তুমি চিনতে পারোনি। আর মুগ্ধ কোনো রকমে শেষ করতে না পেরে রুহির মাম্মাকে কোনো রকম বোঝালো। তারপর উঠলো। তারপর আরো কিছুক্ষণ গল্প করে রুহিকে শপিং ব্যাগগুলো দিয়ে চলে গেল। তার পরের দিন সকালে ওদের গায়ে হলুদ। এর মধ্যেই রুহির চিৎকার চেঁচামেচি শুরু করলো, কারণ ও ওর ডায়েরিটা খুঁজে পাচ্ছে না। রুহি এদিকে ওর ডায়েরি খুঁজে পাচ্ছে না, তাই সমানে চেঁচামেচি করেই যাচ্ছে।
বেচারা ডায়েরিটা কোনো জায়গাতেই পেল না। তারপর হাত পা ছুঁড়ে কান্না শুরু করলো। তখনই সবাই সে কোথাও ডায়েরিটা খুঁজে পেল না। ওদিকে মুগ্ধ রুহির ডায়েরিটা নিয়ে পড়ছে আর মুচকি মুচকি হাসছে। আজ ওদের গায়ে হলুদের অনুষ্ঠান। সকাল থেকেই গান বাজনা শুরু হয়ে গেছে, বাচ্চারা ছোটাছুটি করছে, সবাই সবার মতন কাজে লেগে গেছে। রুহিও গানের সাথে সমান তালে উড়াধুরা নাচানাচি শুরু করেছে। ওর এমন করায় সবাই ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু রুহির সেদিকে কোনো খেয়ালই নেই। ওর উড়াধুরা নাচের সাথে হাত পা ছুটছে যে ওর হাতে বেঁধে একটা বাচ্চা ঠাস করে পড়ে গেল আর কান্না শুরু করে দিল। ওই ফাজিল মেয়ে, আজ তোর গায়ে হলুদ আর তুই এভাবে লাফালাফি করছিস কেন? মানুষ দেখে কি বলবে? তোর কি কোনো বুদ্ধি হবে না? কাল যার বিয়ে সে কিনা এইভাবে লাফাচ্ছে। ইয়া খুদা, আমি এই মেয়ের জ্বালাতন আর সহ্য করতে পারছি না। আল্লাহ মুগ্ধর ধৈর্য বাড়িয়ে দাও, কারণ এই মেয়ে সামলাতে অনেক কিছু সহ্য করতে হবে। আমি জানি না মুগ্ধ কি করে আমার মেয়েটাকে সামলাবে, তবে মুগ্ধর উপর আমার ভরসা আছে। আমি জানি মুগ্ধই রুহিকে ঠিক করতে পারবে। মাম্মা, তুমি আমাকে বকছো কেন? আমার বিয়ে আমি নাচবো না? আমার বিয়ে আর আমি মন খারাপ করে বসে থাকবো কেন? আমার বিয়ে আমার বাপি এত টাকা খরচ করলো, আমায় বিয়ে দিচ্ছে, আর আমি মজা করব না? আরে এত টাকা খরচ করছো, মজা না করলে তো টাকা নষ্ট হবে, কিন্তু আমি বাদে বাকিরা সবাই মজা করবে না, এটা আমি মেনে নিতেই পারবো না। কোথায় লেখা আছে যে মেয়ের বিয়েতে মেয়ে মজা করতে পারবে না? শোনো, এরকম কথা কোথাও লেখা নেই, বরং আমরা এসব নিয়ম নিজেরা পণ্ডিতগিরি করে বানিয়েছি। এখন যাও, আমার ক্ষুধা লাগছে, খাবার নিয়ে এসো, নাকি বলবে মেয়ের বিয়ে মেয়েরা খায় না? শোনো, যা আনবে বেশি করে আনবে, কারণ খেয়ে তো এনার্জি আনতে হবে, আবার নাচতে হবে না। রুহির মা ওকে আর কিছু বলার মতন ভাষা খুঁজে পেল না, তাই হন করতে করতে চলে গেল। তারপর খাবার এনে রুহিকে খাইয়ে দিল। রুহিও গান শুরু করলো, আজ আমার বয়ফ্রেন্ডের বিয়া। রুহিকে ওর রুমে আটকে চলে গেল ওর মা। ওর গলা ফাটিয়ে চিৎকার করে গান গাইছে। হঠাৎ গান থামিয়ে, আমি তো বিয়ে করতে চলে যাব, আমার কিট্টুর কি হবে? ওকেও বিয়ে দিয়ে দিব। তবে আমি আমার কিট্টুকে যৌতুক ছাড়া বিয়ে দিব না। মুগ্ধকে ফোন দিলাম। আজ রুহির বাড়িতে মুগ্ধরও গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে। দুজনকে একসাথে বসে হলুদ দিবে সবাই রেডি। মুগ্ধরাও এসে বসে আছে, কিন্তু রুহির আসার কোনো নামই নেই। হঠাৎ করে গেটের দিকে চোখ আটকে গেল, কারণ রুহি স্কুটি চালিয়ে স্টেজের দিকে আসছে। আজ রুহি কমলা রঙের জামদানি শাড়ি আর কমলা রঙের ফুল দিয়ে সেজেছে। মুগ্ধ আজ কমলা রঙের পাঞ্জাবি পরেছে। ও রুহির দিকে এখনো তাকিয়ে আছে। রুহি মুগ্ধর পাশে এসে ধপাস করে বসে পড়ল। তো মনে হলো গোটা স্টেজটা পুরো কেঁপে উঠল। মুগ্ধ ওর দিকে তাকালো। হঠাৎ ও চিৎকার দিয়ে বলল, মাম্মা কোথায় তুমি? তাড়াতাড়ি আমাকে এক গ্লাস পানি দাও। প্রথমবার গায়ে হলুদ তো, তাই একটু নার্ভাস আর কি। আচ্ছা, আমাকে কি এলিয়েনের মতো লাগছে? সবাই আমার দিকে তাকিয়ে আছে কেন? আমার সাজটা কি ভালো হয়নি? ওই পার্লারের ওই মুটকিটাকে কত করে বললাম ভালো করে সাজিয়ে দিতে। দাঁড়া, একবার বিয়েটা আগে হোক, তারপর ওকে আমি দেখে নিব। আপনিও আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? না, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, তাই তাকিয়ে আছি। আমার বিচুরি রানীকে কমলা পরীর মতো লাগছে। ওর এত এভাবে অনবরত কথা শুনে আমিও অবাক। আর আমার বাবা মা আমার দিকে তাকিয়ে আছে। হয়তো তারা মনে মনে বলছে, এ কোন মেয়েকে পছন্দ করছিস বাপ? তোর জীবনটা ভাজা পাপড়ের মতো করকরে করে খেয়ে নিবে। আমিও কোনো দিকে না তাকিয়ে সোজা হয়ে বসলাম। তারপর অনুষ্ঠান শুরু করা হলো। মাইকে অ্যানাউন্স করে বলে দিচ্ছে এবার কে কে আসবে ওদের হলুদ দিতে। যেমন মেয়ের মায়ের সাথে ছেলের মা, মেয়ের বাবার সাথে ছেলের বাবা। এভাবে সবাই একসাথে চিনেও নিচ্ছে আর ফ্রেম বন্দিও করা হচ্ছে। পরপর এসে বাবা মায়েরা এসে ওদের গায়ে হলুদ দিয়ে মিষ্টি খাইয়ে গেল। তারপর হুট করেই মুগ্ধ উঠে রুহির কপালে গালে হলুদ ছোঁয়ালো আর রুহিকে মিষ্টি খাওয়ালো। আর রুহির এটো মিষ্টি মুগ্ধ খেলো।